আম্মু, আম্মু, আ কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছে কে? কয়টা বাজে? আমাকে ঘুম থেকে ডাক দাওনি কেন? আজকে আমার এইচএসসির রেজাল্ট দেবে। তোমার মনে নেই? এখন আমি স্কুলে কখন যাব? আর মিষ্টি কখন কিনতে যাব? তোকে কখন থেকে ডাক দিচ্ছি, তোর তো কোনো খবর নাই। আর মিষ্টি তোর আনতে হবে না, তোর বাবা কিনে পাঠিয়ে দিয়েছে। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো উঠে ফ্রেশ হও, কেমন? ঠিক আছে, আমার লক্ষ্মী আম্মু। ফ্রেশ হই আর আপনাদেরকে পরিচয়টা দেই। আমি নাহিদ হাসান মনির। এবার এইচএসসি পরীক্ষা দিলাম আর রেজাল্ট আজ দেবে। আমি একা, আর আমার একটা মিষ্টি বোন আছে, এবার ক্লাস 4-এ পড়ে। তার নাম মনিরা আক্তার তিশা। বাবা একটা চাকরি করে, মা গৃহিণী। বাবা কি চাকরি করে তা পরে জানতে পারবেন। কেমন? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো দেরি হয়ে গেল। নাস্তার টেবিলে এসে নাস্তা করে বোনকে স্কুলে দিয়ে আমিও গেলাম কলেজে বন্ধুদের কাছে। আরে মনির, কি খবরে খুব টেনশন হচ্ছে, কি যে হবে? আরে টেনশন করতেছে কেন? রেজাল্ট তো ভালোই হবে। আমাদের তো আর দেখা হবে না রে, যে যার মতো অ্যাডমিশন নিবে। আরে মোবাইল ফোন তো আছে, কন্ট্যাক্ট করব। আর আমি তো ঢাকায় ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেব। তোরা কই দিবি? আমি রাজশাহী। আর নীরব, তুই কোথায় দিবি? আমি দেখি কই দেওয়া যায়। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে কখন যে 1টা বেজে গেছে বলতে পারি না। নামাজের আজান দিল, নামাজ পড়লাম, তারপর গেলাম রেজাল্টের নোটিশ বোর্ডে। গিয়ে তো আমি অবাক, কারণ আমি গোল্ডেন A+ পেয়েছি, কলেজের টপার হয়েছি। স্যাররা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আব্বু আম্মু আর আমার সহপাঠীরা। আব্বু আম্মু, তোমরা কখন আসলা? আমি আর তোমার আব্বু এই তো কিছুক্ষণ আগে আসলাম। তোমার স্যার ফোন করেছে তোমার আব্বুর কাছে। আপনার ছেলে কলেজ টপার হয়েছে, তাই আমরা আর দেরি করিনি, সোজা কলেজে মিষ্টি নিয়ে। আমি তো সেই খুশি। তারপর সবাইকে মিষ্টি খাইয়ে আনন্দ করে কলেজ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে মনির, কই ভর্তি হবে কিছু ভাবলা? আব্বু, আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হব। এখানে থাকলে হয় না, রাজশাহী ভার্সিটিতে ভর্তি হও। না আম্মু, আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হব। আব্বু তুমি ব্যবস্থা করো। আম্মুকে খুব বোঝালাম। তারপর আম্মু রাজি হলো। আম্মু রাজি মানে আব্বু রাজি। তারপর ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম এবং চান্সও পেয়ে গেলাম। ভর্তি হতে কোনো সমস্যা হয়নি। কালকে তো তুমি চলে যাবা। তোমার আব্বু গত মাসে যে 3 তলা বাড়িটা কিনলো, তার 1-2 তলা ভাড়া দেওয়া হয়েছে। তুমি 3 তলার ফ্ল্যাটে থেকো, ওখানে দারোয়ান রহিম তোমাকে সব বুঝিয়ে দিবে। এই নাও এটিএম কার্ড, যখন যা লাগবে তুলতে পারবা। ঠিক আছে আব্বু আম্মু, আমার এই পিচ্ছি বোনকে দেখে রেখো। ভাইয়া, তুমি সাবধানে যাবা, সাবধানে থাকবা, আর প্রতিদিন আমাকে ফোন দিবা। ঠিক আছে আমার লক্ষ্মী বুড়িটা। বাসায় সবার থেকে বিদায় নিয়ে SR+ বাসে উঠলাম ঢাকার উদ্দেশ্যে সকাল 10টায়। আর ঢাকায় পৌঁছালাম রাত 10টায়। বাসা চিনতে কোনো সমস্যা হয়নি, কারণ আব্দুর রহিম চাচা আসছিল আমাকে নিতে বাস স্ট্যান্ডে। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বু আম্মু ও পিচ্চিটার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটির দিকে রওনা দিলাম। প্রথম দিন, তাই কেমন জানি লাগতেছিল। কোনো বন্ধু নেই। ভার্সিটি গেটে প্রবেশ করতেই কেউ একজন ডাক দিল। এই ক্ষেতপোলা, শোন, এইদিকে আয়। পিছনে তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে আমায় বলতেছেন। তো কাকে বলবো, তুই ছাড়া আর কেউ নেই এখানে। তারপর আমি তাদের কাছে গেলাম। মেয়েদের মধ্যে একজন বলল, কি রে খ্যাত, নতুন মাল নাকি? হ্যাঁ, বলি সবাই হাসতে শুরু করলো। দেখুন, আজ ভার্সিটিতে আজ নতুন, খুব টেনশন হচ্ছে ক্লাসরুমটা খুঁজে বার করতে। তুই চিন্তা করিস না, আমরা তোকে দেখে নেব। আর তোকে এখন একটা কাজ করতে হবে। এবং তারা আমায় বলতেছে, যার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। ওদের ভিতরে একজন বলল, এই গেট দিয়ে যে মেয়ে প্রথম আসবে তাকে কিস করতে হবে। কি? আপনারা কি আমায় র্যাগিং করতেছেন নতুন দেখে? একটা মেয়ে বলল। এই যারা, ছেলেটাকে একটা দিব নাকি? মনে হচ্ছে মেয়েটা ওদের লিডার।
আরে আমি কে তুই জানিস? তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলতে? যা বলছি তাই কর। দেখেন আমার হাতে সময় নেই, ক্লাসে যেতে হবে। ওই ফকিন্নির পোলা, বেশি কথা বললে তোকে আজ। বলতেই প্রিন্সিপাল স্যারের আগমন। এই তোমরা এখানে কি করো? যাও ক্লাসে যাও তাড়াতাড়ি। আজ বেঁচে গেলি, তোকে পরে দেখে নিব। বলেই চলে গেল যারা। আমিও আমার মতো চলে গেলাম ক্লাসরুম খুঁজতে। অনেক কষ্টে খুঁজে পেলাম ক্লাসরুম। ক্লাসরুমে যেতেই আমি অবাক, যারা ও তার বান্ধবীরা গল্প করছে। আমি ওদেরকে না দেখে চলে যেতেই এই তোরা শোন, আজ আমাদের ক্লাসে নতুন খ্যাতের আমদানি হয়েছে। পুরাতন খ্যাত ভাত পায় না, নতুন খ্যাতের আমদানি। বলে সবাই হাসতে লাগলো। আমি কিছু না বলে পিছনের সিটে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে স্যার ক্লাসে চলে আসলো। স্যার সবার পরিচয় নিতে শুরু করলো। যখন যারা পরিচয় দিতে যাবে তখন স্যার বলল, থাক মামুনি, আমি জানি তুমি মিস্টার জহুরুল এমপির মেয়ে, জান্নাতুল ফেরদৌস যারা। এক এক করে সবার পরিচয় পর্ব শেষ। এবার আমার পালা। আমার নাম নাহিদ হাসান মনির। এইবার স্যার পড়া শুরু করলো আর ক্লাস শেষে বলল, সবাই বাসা থেকে অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে আসবা। বলে স্যার ক্লাস শেষ করে চলে গেল আর সবাই ক্লাস থেকে বের হয়ে গেল। আমিও ক্লাস থেকে বের হতে একটা ধাক্কা খেলাম। উড়ে দাঁড়াতেই ঠাস ঠাস ঠাস। ছোট লোকের বাচ্চা, চোখে দেখিস না? আমি দেখলাম যারা আমাকে থাপ্পড় মারতে লাগলো। আমি বললাম, আমি না হয় চোখে দেখিনি, আপনিও কি চোখে দেখেন না? ছোট লোকের বাচ্চা, মুখের উপর কথা। আবার মারতে যাবে তখন একটা মেয়ে এসে যারার হাত ধরলো আর বলতে লাগলো, দেখতে পারেন না ছেলেটির ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আয় নাহিদ, এখান থেকে চলে যা, না হলে তোর কিন্তু খবর আছে। কি করবেন আপনি দেখি তো? বলি আমার হাত ধরে ক্যান্টিনের দিকে নিয়ে গেল আর বলল, ও তোমাকে মারতেছে কেন? আসলে ক্লাস থেকে বের হতে ধাক্কা লাগে আর কিছু না বলেই মারতে শুরু করে। ও হলো এমপির অহংকারী মেয়ে। যাই হোক, তোমার নাম কি আর কোন বর্ষে পড়ো? আমার নাম নাহিদ হাসান মনির, অনার্স প্রথম বর্ষ। আপনার? আপনাদেরকে তো বলাই হয় নাই। যারা দেখতে ঠিক পরীর মতো। পরী বললে ফেল হবে। আরে আমার নামে নাম, বাহ ভালো তো। আমি দ্বিতীয় বর্ষে পড়ি। আর কই থাকিস? এই তো সামনে বস্তিতে থাকি। আচ্ছা চল, আমি তোকে ডাক্তার দেখিয়ে বাসায় রেখে আসি। না না আপু, থাক। আমার জন্য আপনি কিছু সময়ের জন্য অনেক বড় উপকার করলেন। কি বললি? আপু বললি? আসলে আমার না কোনো ভাই নাই। তুই কি আমার ছোট ভাই হবি? আসলে আমি গরিব আর আপনি তো মনে হয় বড় লোক গড়ের মেয়ে। আপনার ভাই হলে কি আমার আর আপনার মানাবে? আমি একটা খ্যাত ছেলে। চুপ কর, আর কোনো কথা বলবি না। কথা বললে দেখতে পাবি তো কি অবস্থা করি। বলি আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল, আমাকে ডাক্তার দেখালো, তারপর বাসার রাস্তার মোড়ে রেখে গেল। আমি বাসায় যেতে দারোয়ান চাচা বলল, কি হয়েছে বাবাজি তোমার? আমি বললাম তেমন কিছু না, রিক্সা থেকে পড়ে এমন হয়েছে। তারপর আমি ফ্ল্যাটে গেলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। টেবিলে বুয়া খাবার বেড়ে দিল। ও আপনাদেরকে বলাই হয়নি, দারোয়ান চাচার বউ বুয়ার কাজ করে আর নিচে চাচার সাথেই তাকে, কারণ আমার খাওয়ার কোনো কষ্ট যেন না হয় সেজন্য আম্মু সব ব্যবস্থা করে রেখেছে। খাবার খেয়ে রুমে এসে দিলাম একটা ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম একটু ছাদে যাই। ছাদে গিয়ে দেখলাম যারা আর একটা মেয়ে ছাদের দোলনায় বসে গল্প করছে। আমাকে দেখে যারা বলল, আয় তানিয়া, এই খ্যাতপোলা এখানে কেন? তানিয়া হচ্ছে আমাদের বাসায় দ্বিতীয় ফ্ল্যাটের ভাড়াটিয়া। তার বাবা সরকারি অফিসার, এটা জানি। এই ছেলে, তুমি এখানে কি করো? না মানে এমনি, আমাকে থামিয়ে তানিয়া বলল, তুমি কোথায় থাকো? আর এখানে ফ্ল্যাটে তো কোনো ছেলে থাকে না। 2 ফ্ল্যাটে ভাড়াটিয়া আর 1 ফ্ল্যাট তো বাড়িওয়ালা, তারা তো থাকে না। আরে ম্যাডাম, আমি তো এই বাসার দারোয়ানের ভাতিজা। একটু মিথ্যা বললাম। আমি চাই না আমার পরিচয় কেউ না জানুক। ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে। ও তাই বলি, এই খ্যাতপোলা এখানে কেমনে আসে? চল তানিয়া, আমি বাসা যাব। এই বলে ওরা চলে গেল। আমিও বেশি দেরি না করে বাসায় এসে অ্যাসাইনমেন্ট রেডি করি। আব্বু আম্মু ও বোনের সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটিতে গেলাম। গেটে যেতেই দেখি যারা, তানিয়া আর ওর বান্ধবীরা গেটের সামনে বসে। আমি যেতেই, আয় খ্যাতপোলা এদিকে, আজ তোর খবর আছে, কাল বেঁচে গিয়েছিস। কি করব ভেবে পাচ্ছি না। ওদের কাছে যেতে নাহিদা আপু আমার সামনে এসে হাজির। এই তুই কই যাস? এইদিকে আয়, তোর সাথে একজনের পরিচয় করিয়ে দিই।
বলি হাত ধরে টেনে নিয়ে গেল। যারা তানিয়া আর ও বান্ধবীরা হা করে তাকিয়ে আছে, কিছু বলতেছে না। আসলে নাহিদা হলো সিটি মেয়রের মেয়ে, এই জন্য যারা কিছু বলে না। আপু আমাকে কই নিয়ে যাও? চল আগে তারপর বলছি। বলি ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছে। দেখি কয়টা ছেলে দাঁড়িয়ে আছে, তাদেরকে উদ্দেশ্য করে নাহিদা আপু বলল, নীরব ও হলো নাহিদ, নাহিদ ও হলো আমার বন্ধু নীরব। নীরব আর ওর বন্ধুরা বলল, এই খ্যাত পোলা তোমার কে হয়? ও হলো আমার পাঠানো ভাই, কাছে কেউ বা আত্মীয় না, তবে তার পরিচয় তো মানুষ, এর বেশি কি লাগে নীরব? থাক না আপু, আমি ক্লাসে গেলাম, তোমরা কথা বলো। আমার ক্লাস শুরু হবে বলি আমি হাঁটা শুরু করতেই নীরব বলল, দাঁড়াও। আসলে আমার ভুল হয়েছে, যাই হোক ক্ষমার চোখে দেখো। আসলে ভাই আমার কাপড় চোপড় দেখে তো সবাই আমাকে খেতেই বলবে। আচ্ছা তুই ক্লাসে যা, আর ক্লাস শেষে আমার সাথে দেখা করিস কেমন? আমি আচ্ছা বলে চলে গেলাম ক্লাসে। যেদিকে যারা সামনের সিটে বসে আছে, আমি যেতেই বলে উঠল, ওই দেখ খ্যাতপোলা আসছে। বলি সবাই হাসতে লাগলো। কিছু না বলে পিছনের সিটে গিয়ে বসলাম আমি। স্যার ক্লাসে এসে প্রবেশ করলো আর বলল, কে কে অ্যাসাইনমেন্ট করে আনোনি তারা দাঁড়াও। দেখলাম কেউ দাঁড়ালো না, তাই দেখে স্যার সবার অ্যাসাইনমেন্ট জমা নিয়ে ক্লাস পড়া বুঝে দিয়ে চলে গেল। সব ক্লাস শেষ করে আমি বাসায় চলে গেলাম। এইভাবে বাসায় আর ক্লাস পড়াশোনা করতে করতে প্রথম সেমিস্টারের পরীক্ষা চলে আসলো। আর এরই মাঝে যারা আমাকে অনেকভাবে অপমান করে, মারতে চায়। নাহিদা আপুর জন্য মারতে পারে না। পরীক্ষার দিন চলে আসলো, সবাই ভালো মতো পরীক্ষা দিলাম। রেজাল্টের দিন চলে আসলো, আমরা সবাই ক্লাসে বসে আছি। প্রিন্সিপাল স্যার রেজাল্ট শিট নিয়ে রুমে আসলো আর বলতে লাগলো, আমরা এবার প্রথম দ্বিতীয় বর্ষ ভার্সিটি থেকে 7 দিনের জন্য ভ্রমণে যাব কক্সবাজার। প্রতিবারে যাই। প্রথম দ্বিতীয় সেমিস্টারে যারা প্রথম এবং দ্বিতীয় হবে তারা ফ্রিতে যেতে পারবে, তাদের ভাড়া লাগবে না। আবার প্রিন্সিপাল স্যার বললেন, তোমাদের ভিতর থেকে প্রথম বর্ষে সবাই ভালো রেজাল্ট করেছে, তবে এইবার যে প্রথম হয়েছে, যে নাম্বার পেয়েছে এর আগে এমন হয়নি। প্রতিটা বিষয়ে 98 থেকে 99 মার্ক পেয়েছে। খুব নিখুঁত করে খাতা দেখার পরও কোনো ভুল পায়নি। সবাই তো কথা বলতেছে এরর ভিতর। যারা তো ভাবতেছে আমি প্রথম হয়েছি, ক্লাসে সবাই ভাবতেছে, সেই জন্য অন্য ছাত্ররা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। স্যার সবাইকে থামিয়ে বলল, এই প্রথম বর্ষে দ্বিতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস যারা। ক্লাসে সবাই তো মেরে গেল। তাহলে প্রথম কে হলো? স্যার বলল, এইবার প্রথম হয়েছেন মোহাম্মদ নাহিদ হাসান মনির। ক্লাসের সবাই তো অবাক, এই ক্যাত কেমনে প্রথম হলো? স্যারেরা কি মিথ্যা বলছে? আমি এটা মানি না, ও কিভাবে প্রথম হয়? এটা আমার সাথে চিটিং করা হচ্ছে। জাস্ট শ্যাট আপ। কি বলছো তুমি? যারা ভালো পরীক্ষা দেয় তারা তো ভালো রেজাল্ট করতে পারবেই। আমরা চিনি ছাত্র, কে গরিব আর কে ধনী আমরা কলেজরা দেখি না। এই বলে স্যার চলে গেল। আমি তো মহা খুশি যে প্রথম হয়েছি, বাসায় খবরটা জানাতে হবে। এই বলে বাইরে যেতেই যারা আমাকে বলল, আই দাঁড়া, আমাদের ক্লাসে যে প্রথম হয় সে আমাদের সকলকে ডিনার করায় 5 স্টার হোটেল থেকে। আমাকে অপমান করার জন্য বলছে? তোর মতো গরিব আর খ্যাতপোলা কেমনে জানবে 5 স্টার হোটেল কোনটা? বলি সবাই হাসতে শুরু করলো। আচ্ছা বেশ, খাওয়াবো তোমাদেরকে, তবে কবে খাবে আমাকে জানাইও। বলি বাইরে আসলাম। এসে আম্মুকে ফোন দিয়ে বললাম আমার রেজাল্টের কথা। আম্মু তো মহা খুশি। আম্মুর সাথে কথা বলে হেঁটে আসতেই নাহিদা আপুর সাথে দেখা। আপুকেও বললাম আমার রেজাল্টের কথা। আপুও বেশ খুশি। এই নে টাকাটা রাখ, কিছু কিনে নিস, তোর রেজাল্ট ভালো হয়েছে বলে তোকে গিফট করলাম। আপু আমার টাকা লাগবে না। আমি তোকে দয়া বা করুণা করছি না রে, বুঝলি? আমার নিজের ভাই হলে কি নিতি না? যেদিন নিজের পায়ে দাঁড়াবি তখন না হয় এই বোনকে কিছু দিস, যদি তোর মনে থাকে। এ কেমন কথা বললো তুমি আপু? আমার কেন মনে থাকবে না? তারপর আপুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আব্বু ফোন দিল। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো কেউ না যে রেজাল্ট কেমন হলো তা জানাবে কেন? আসলে আব্বু তোমার ফোনটা মনে হয় বন্ধ ছিল, তাই হয়তোবা যায়নি। মিথ্যা বললাম, ভাবছিলাম বাসায় এসে বলবো। আচ্ছা ভালো কথা, দোয়া করি রেজাল্ট আরো ভালো করো। আচ্ছা কি গিফট নিবা বলো? তোমার আম্মু তো তোমাকে টাকা পাঠাবে তোমার অ্যাকাউন্টে। আমি তো জানি না, তবে আপনিও টাকাই দিয়েন কেমন? অনেক কথা বলে ফোন রেখে দিলাম। তারপর রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে গেলাম। ক্লাসরুমে যেতেই যারা ও তার বান্ধবীরা বলল, কি রে ক্ষেতপোলা, খাওয়াবি বলে? আর খাওয়াবে কেমনে? তোরা তো দামি খাবার চোখেই দেখিস না, শালা ফকিন্নির বাচ্চা।
কথাটা শুনে আমার শরীর তেলে বেগুনে জ্বলে উঠল। আমি কিছু বলার আগেই স্যার ক্লাসে আসলো। এসে স্যার বলল, আগামীকাল আমরা সবাই কক্সবাজার যাব। তোমরা সবাই সকাল 10টার দিকে ভার্সিটির গেটে চলে আসবা। বলি স্যার চলে গেল। তো মিস যারা নিজেকে কি ভাবেন? আমি কেদ বুঝলাম, আমাকে সইতে পারে না বুঝলাম। আমার বাবা কি করেছে আপনার, যার জন্য আমার বাবার নাম উঠলো? এই বেশি কথা বললে না জেলের ভাত খাওয়াবো, ইপটিজিংয়ের কেসে ফাঁসিয়ে দিব। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। বড় লোকের মেয়েরা কি এমনই হয়? আমি তো এখানে পড়তে আসছি, পাওয়ার দেখাতে আসে নাই। বেশি কিছু না বলে বাসায় চলে আসলাম। কাল তো ভ্রমণে যাব, কিছু কেনাকাটা করতে হবে। বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা বাসা থেকে বের হতে দেখি তানিয়া কেনাকাটা করে বাসায় আসতেছে। আমাকে দেখে বলতেছে, এই যে এগুলো একটু আমার বাসায় দিয়ে আসবেন। না আমি পারবো না, আপনি নিয়ে যান। কি বললাম? মুখের ওপর কথা। তোমাকে আজ কি বলবো ভেবে পাচ্ছি না। কি আর বলবা, বেশি কথা বললে একদম বাসা থেকে বের করে দেব। বলি আমি কেনাকাটা করতে যমুনা ফিউচার পার্কে যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। ফোন বেজে উঠলো, দেখি আম্মু ফোন দিছে। আম্মু কেমন আছো? এখন বোন কেমন আছে? আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আর কোথাও কি যাচ্ছ? আম্মু আমি একটু কেনাকাটা করতে যাচ্ছি, কলেজ থেকে ভ্রমণে যাবে 7 দিনের জন্য, তাই আর কি। আচ্ছা যাও, দেখে শুনে থেকো কেমন। আম্মুর সাথে কথা বলে কিছুক্ষণ পর যমুনা ফিউচারের পার্কে চলে আসলাম কেনাকাটা করতে। কেনাকাটা শেষ করে বাইরে আসতেই দেখি যারা। আই ফকিন্নি, তুই এখানে তাও আবার কেনাকাটা করতে? টাকা কই পেলি? চুরি করছিস নাকি? কি যে বলেন না ম্যাডাম, আপনারা পারেন আমরা কিনতে পারবো না? বলে চলে আসতে লাগলাম। বেশি কথা বললে আবার আমার মাথাটা খারাপ হবে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুম দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা হলাম। গেটে যেতেই সবাই তো আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হয় আমি বেন এলিয়েন। বাহ, তোকে তো আজকে হিরো হিরো লাগতেছে। আপু কি যে বলো না। আপুর সাথে কথা বলে বাসে উঠলাম। দেখি 6টা বাস, তাও এনা পরিবহন বাস। সবাই উঠলো বাসে, মেয়েদের জন্য আলাদা আর ছেলেদের জন্য আলাদা বাস। বাস চলতেছে আপন গতিতে। দুপুরের খাবারের জন্য কুমিল্লার নূরজাহান হোটেলে বাস স্টপেজ দিল। আমরা সবাই যার যার মতো বাস থেকে নেমে খাবারের জন্য হোটেলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিলাম। খাবার খেতেই কি রে, কি খাবার খাইতেছোস? তোর মতো গরিবের জন্য এরকম হোটেল না। বলেই সবাই হাসতে লাগলো। এই তো অল্প কিছু খাবার, গরিবের যে খাবার। খা, বেশি করে খা, পরে তো আর বেশি খেতে পারবি না। বলেই চলে গেল। আমি আর কিছু না বলে খেয়ে গাড়িতে উঠলাম। গাড়ি আপন গতিতে চলতে লাগলো। আমরা সবাই কক্সবাজার চলে আসলাম বিকালের ভিতর। যেহেতু আগে থেকে হোটেল বুক করা ছিল, তাই কোনো সমস্যা হয় নাই। স্যারেরা রুম ভাগ করে দিল। আমি গরিব বলে আমাকে কেউ সাথে নেয় না, সেজন্য স্যারদের সাথে আমাকে থাকতে হবে বলে আমি স্যারকে বললাম, স্যার আমার কোনো সমস্যা হবে না, আমি সময় মতো সব ঠিক করে নেব আপনাদের সাথে। স্যার কিছু না ভেবে আমার জন্য সিঙ্গেল একটা নর্মাল রুম নিয়ে দিল, আর সবাই থাকলো ভালো রুমে। যাই হোক, যে যার মতো রুমে চলে গেল। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম, কারণ এর আগে আমি বহুবার কক্সবাজার আসছি একা এবং আম্মুর সাথে। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে বাইরে গেলাম। বাইরে যেতে একটা স্যারের সাথে দেখা। স্যার বলল রাত 11টার পর হোটেলের বাইরে থাকা নিষেধ। বলি ও স্যার চলে গেল। আমিও চলে আসলাম রাতের খাবার খেতে। খাবার খেয়ে ব্রিজের দিকে গেলাম ঘুরতে। আমি একাই, কারণ সবাই জানে আমি গরিব, সেজন্য আমার কোনো বন্ধু নেই। নাহিদা পুরা কই আজ আর দেখা হয় নাই। ঘুরতে ঘুরতে 9টা বেজে গেছে, তাই ভাবলাম হোটেলে যাই। যেতেই সামনের দিকে যারা ও তার বান্ধবীরা। আমাকে দেখে যারা বলল, আই খ্যাত পোলা, এদিকে আয়। আমি কাছে যেতেই বলল, খুব পার্টনেস তাই না? আমি আবার কই পাট নিলাম? তোর জন্য আমি প্রথম হতে পারিনি, দাঁড়া তোকে আজ দেখাবো আমি কি করি। মানে কি করবেন আপনি? দেখ কি করি। বাঁচাও বাঁচাও বলতেছে আর জামা ছিঁড়তেছে। কি করতেছেন আপনি? বলতে দেখি পুলিশ চলে আসলো। স্যার দেখেন, একা পেয়ে আমাকে। ওর বান্ধবীরাও একই কথা বলতেছে। আর বলল, আমি বলি ওদেরকে চিনি না স্যার, আমি ওদের ক্লাসমেট, ওরা আমার সাথে মিথ্যা কথা বলতেছে। যারা ওর বান্ধবীরা বলল, না স্যার, আমরা ওকে চিনি না। পুলিশ আমার কোনো কথা শুনতেছে না, আর আমি ভুল করে আইডি কার্ড ছেড়ে আসছি রুমে। পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে, দেখি যারা হাসছে।
থানায় নেওয়ার পর আমাকে হাজতে ঢুকানোর আগে আমি বলতেছি, স্যার আমি একটা ফোন করতে পারি? পুলিশ বলল। আবার কাকে ফোন করবি? আমি বললাম, যাকে করি তাতে তো কোনো সমস্যা নেই। তারপর আমি আব্বুকে ফোন করলাম। আব্বু আসলে, তারপর সব কিছু খুলে বললাম। আচ্ছা কে আছে, ফোন দাও। আমি ওসি সাহেবকে ফোন দিতে ওসি সাহেব আমার ফোনের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ আমার ফোনটা আইফোন 8 নিউ ভার্সন, যার মূল্য 1.5 লক্ষ প্লাস। ওসি সাহেব ফোনে কথা বলি উঠে দাঁড়ালো। আব্বু সব বলল। তারপর ওসি সাহেব বলল, আসলে স্যার আমাদের ক্ষমার দিকে দেখবেন। বলি ফোন কেটে দিল আর বলল, তুমি আগে পরিচয় দিবে না? আমি বললাম, আমার তো কোনো কথাই শুনতেছেন না, কি বলবো? তারপর ওসি সাহেব বলল, আমার নাম্বারটা নেও আর সব পুলিশকে ডেকে বলল এ হচ্ছে অমুক, বলি আমাকে হোটেলে রেখে আসতে বলল। আমিও কিছু আর না বলে হোটেলে চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যাব নাস্তা করতে। হোটেলে নাস্তা করে আবার রুমে চলে আসলাম। আসতে দেখি নাহিদা আপু। কিরে নাহিদ, তোর কোনো খবর নাই, কই থাকিস? কারণ নাহিদা আপুদের হোটেল রুম আলাদা, তারা অন্য হোটেলে থাকে। আমি বললাম, আসলে আপু আমাকে বলতে না দিয়ে আপু বলল, আচ্ছা তোর কাছে কি কোনো টাকা আছে তোর চলার মতো? আমি বললাম, আচ্ছা আপু। বলি আপু বাইরে গেল। আমি রুমে চলে আসলাম। রুমে এসে একটু পর কে জানি আমার রুমে বেল বাজাচ্ছে। আমি দরজা খুলতে দেখি যারা ও স্যারেরা দাঁড়িয়ে আছে। আসলে আমি রাতে রুমে আসতে যারা আমাকে দেখছে কিছু বলতে পারেনি, কারণ ও আমাকে জানালা দিয়ে দেখেছে। জানি না এখন কি ফন্দি পেকে আসছে। স্যার বলল, ছি নাহিদ, তুমি এমন কাজ করতে পারলা? আমি কি করলাম স্যার? আসলে বুঝতে পারিনি। স্যার বলল, তুমি যারার সাথে রাতে খারাপ ব্যবহার করেছো, ছি, তুমি এখনই এই হোটেল থেকে বেরিয়ে যাও। তোমার মতো খারাপ ছেলের দরকার নাই। আগে ভার্সিটি খুলুক, তারপর তোমার ব্যবস্থা নিব। স্যারেরা আমার কোনো কথা শুনতেছে না। আসলে গরিব মানুষের কথা মানুষ কম শুনে, এটা পৃথিবীর নিয়ম। আমার কথা কেউ শুনতে চাচ্ছে না। ও বড়লোকের মেয়ে, আবার তার ভিতর এমপির মেয়ে। আমার কথা কে বিশ্বাস করবে? বেশি কিছু না বলে রুমে এসে ব্যাগ গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। যারা আমাকে থেকে মিটি মিটি হাসতেছে। আমি অন্য হোটেলে এসে রুম ভাড়া করে রুমে গেলাম। তারপর দুপুরের খাবার খেলাম, কারণ খাবার জন্য হোটেলের বাইরে যাওয়া লাগে না, কারণ সব রুমে দিয়ে যায়। এটা হলো 5 স্টার হোটেল। দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে বাইরে গেলাম, কারণ কিছু কেনাকাটা করব। তাই মার্কেটে গেলাম। কেনাকাটা করতে একটু রাত হলো। মার্কেট থেকে বের হতে দেখি খারা জানি একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। কাছে যেতে দেখি মেয়েটি আর কেউ না, যারা। ছেলেগুলো আমায় বলল, আরে কে বে তুই, যা এখান থেকে। আমিও কিছু না বলে পা বাড়াতেই যারা বলল, আমাকে রেখে যাবো নাহিদ? আমি আর তুমি তো একই ভার্সিটির ছাত্র। আমি কাছে গিয়ে যারাকে বললাম, ম্যাডাম আপনি তো আমাকে চেনেন না, কালকে তো পুলিশকে বললেন। যারা বলল, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে এদের হাত থেকে বাঁচাও। আমি কি করব ভেবে পাচ্ছি না। আচ্ছা, ও যদি মানুষকে সম্মান দিতে না জানে, মানুষকে বিপদে ফেলে, তাহলে আমি কি ওর মতো নাকি যে মানুষকে বিপদে রেখে চলে যাব? আমি ছেলেগুলোর কাছে গিয়ে বললাম, ভাই আপনারা যা করতেছেন সেটা বল। রাতের বেলা কেবলা জাল ফেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার না করে সকালবেলা ফুল হাতে কলেজের সামনে দাঁড়িয়ে থাকলে তো দেখবে কোনো না কোনো মেয়ে টিকে ধরা দেবে। ছেলেদের মধ্যে একজন বলে উঠল, এই তুই বড় ভাইকে চিনিস? বড় ভাই হলো কক্সবাজারের ডনের ছেলে, যার বাবাকে দেখলে এলাকার সব লোক ভয় পায়। যা, সামন থেকে সরে যা। আমি কিছু না বলে ছেলেটিকে দিলাম একটা টাস। ছেলেটি ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে গেল। আর একজন এসে আমাকে মারতে যাবে, তখনই আমার হাতের কাছে দেখলাম একটা ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্টের 5 পড়ে আছে, তা দিয়ে দিলাম একটা বাড়ি। সেও মাটিতে পড়ে গেল। দেখি পিছনের দিকে পুলিশ চলে আসছে। আমি কিছু না বলে যারাকে নিয়ে দিলাম পগারা পার। কী হবে সেটা পরে দেখা যাবে। কিছু দূর যেতেই যারা আর দৌড়াতে পারছে না, আমাকে বলল, আমি আর পারবো না যেতে। আমিও দাঁড়িয়ে বললাম, আপনি কি একা আসছেন নাকি আরও কেউ আছে সাথে? না, আমি একাই আসছি। বার্মিস মার্কেটের কিছু আচার কিনতে খুব খেতে মন চাইছে তো, তাই। স্যাররা জানলে সমস্যা হবে, চলেন আপনার হোটেলে দিয়ে আসি। জানি আমি যা করেছি তা ক্ষমা চাওয়ার মতো না, আমার ক্ষমা চাওয়ার মুখও নেই। আসলে আমরা তো গরিব, তাই আমাদেরকে সবাই কেনা করে। বেশি কিছু না বলে চলে আসলাম। তুমি এখন থাকো কোথায়? এই তো কিছু দূর গিয়ে গরিবদের থাকার জন্য 200 টাকা দিয়ে রুম পাওয়া যায়, সেখানে থাকি।
আমি কালকে সত্যিটা সবার সামনে খুলে বলবো, আমি যা ভুল করেছি তার জন্য। আর কিছু না বলে যারাকে তার হোটেলে ডেকে আসলাম। আমিও হোটেলে চলে আসলাম। এভাবে করতে করতে আমাদের 7 দিন শেষ হয়ে গেল। এবার আমরা সবাই এক হয়ে বাসে উঠলাম। বাস চলতেছে আপন মনে। ঢাকায় চলে আসলাম। সবাই নিজ নিজ বাসায় চলে আসলাম। তারপর আবার শুরু হলো ভার্সিটির ক্লাস। দিন তো বসে থাকে না, তবে যারা আমার সাথে কথা বলতে চায় আমি কোনো সময় দেই না। সামনে আমাদের 2য় সেমিস্টারের পরীক্ষা। এইভাবে 3য় সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেল। ফাইনাল পরীক্ষা শুরু হলো ও শেষও হলো পরীক্ষা। দিন তো কারোর জন্য বসে থাকে না। 3 বছর পর রেজাল্টের দিন নাকি অনুষ্ঠান হবে, কারণ এর আগে এমন রেজাল্ট আর কখনো হয়নি। স্যারেরা তো সবাই অনেক খুশি, কে এই যে এমন রেজাল্ট করলো। সকাল 10টায় অনুষ্ঠান শুরু হলো। সব ছাত্ররা নিজ নিজ বাবা মাকে সাথে নিয়ে আসছে। এমপি সাহেবও প্রধান অতিথি হয়ে আছে এবং তার মেয়েও তো পরীক্ষা দিছে। প্রিন্সিপাল স্যার 12টার দিকে রেজাল্ট শিট নিয়ে আসলো। এরপর বলল, আমাদের ভার্সিটিতে এমন ট্যালেন্টফুল ছাত্র আমরা আগে পাইনি। প্রিন্সিপাল স্যার বেশি কিছু না বলে বলল, এবার তৃতীয় হয়েছে মোসাম্মদ তানিয়া আক্তার, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। এবার দ্বিতীয় হয়েছে মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস জারা, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। আর যার জন্য এত কিছু যে এবার আমাদের ভার্সিটির প্রথম হয়েছে সে হলো মোহাম্মদ নাহিদ হাসান, তাকেও মঞ্চে আসার অনুরোধ করা হলো। এবার আমি মঞ্চে চলে আসলাম। দেখলাম যারা খুব রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। আজ আমার রেজাল্ট আর আমি ক্ষেত হয়ে আসছি। মঞ্চে যেতেই এমপি সাহেব বললেন, তোমার মতো খ্যাত পোলা, গরিব পোলা রেজাল্ট ভালো করছো, তোমার জন্য ভার্সিটি গর্বিত। কিন্তু আমার মেয়ে যেখানে প্রথম হতো সেখানে তোমার জন্য হতে পারেনি, তোমাকে আমি দেখে নিব। আমি বললাম, এমপি সাহেব সেইটা না হয় পরে দেখা যাবে। স্যার আমাদের সবাইকে এক এক করে কিছু কথা বলতে বলল। তানিয়া যারা ওরা বেশি কিছু বলল না, তাই এইবার আমার পালা। আমি স্পিকার হাতে নিয়ে বলতে শুরু করলাম, ভার্সিটি হলো লেখাপড়ার জায়গা। এখানে কে গরিব, কে ক্ষেত, কে বড়লোক তা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো কার রেজাল্ট কেমন। আমি গরিব বলে এখানে পড়তে পারবো না তা তো নয়। আমি আমার রেজাল্ট নিয়ে এখানে পড়তে এসেছি। আচ্ছা আপনারাই বলুন, শুধু টাকা দিয়ে কি পড়ালেখা হয়? পড়াশোনা হয় মেধা দিয়ে। যার যেমন মেধা তার তেমন রেজাল্ট। আমি এখানে সাধারণভাবে পড়তে এসেছি। আমি এখানে ক্ষমতা নিয়ে পড়তে আসিনি। যারা আমার কথা শুনে রাগীভাবে আমার দিকে চেয়ে আছে। এমপি সাহেবও আমার দিকে বাঁকা চোখে তাকালো। আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি এই ভার্সিটিতে অনেক ছাত্র আছে। কারো বাবা দিনমজুরি, কারো বাবা ভ্যান চালক, কারো বাবা রিক্সা চালক। অনেকেই আছে অনেক গরিব ঘরের ছেলে। তারা ভার্সিটিতে এমনভাবে আসে মনে হয় তাদের বাবা কতই না বড়লোক। তারা গার্লফ্রেন্ডকে জন্মদিনের গিফট দেয় 20,000 25,000 টাকা দামের ফোন। তারা বাসায় ফোন করে বাবা মার কাছ থেকে কত মিথ্যা কথা বলে টাকা নিয়ে থাকে। তারা কি একবারও খোঁজ নিয়ে দেখেছে তাদের বাবা মা কোথা থেকে তাদের টাকা জোগাড় করে দিচ্ছে? খোঁজ নিয়ে দেখা গেছে তাদের সেই গরিব বাবারা কতই না কষ্ট করে খেয়ে না খেয়ে তাদের জন্য টাকা পাঠায়। আমার কথাগুলো শুনে সব বাবা মারা যারা মঞ্চের সামনে বসে আছে তারা আর চোখের পানি ধরে রাখতে পারছে না। আমার কথা শুনে স্যারেরাও কান্না করতেছে। আর সেই সব ছেলেরা যারা বাবা মার কাছে মিথ্যা বলে টাকা নিয়ে সেই টাকা ফুর্তি করে, তারা কি একবারও ভেবে দেখে না তাদের বাবা মা কেমন করে দিন পার করতেছে? হয়তোবা আমার কথা সবার কাছে খারাপ লাগতে পারে, আপনারা ভেবে দেখুন, এটাই বাস্তবতা। আমি আজ গরিব ক্ষেত পোলা, কি ভালো রেজাল্ট করতে পারবো না? আমার কথা বলার মাঝে ভার্সিটির গেট দিয়ে 6টা কালো কার প্রবেশ করলো। গাড়িতে বাবা ও মা এসেছে। আমি তাদেরকে আসতে বলছিলাম এবং সামনে পিছনে পুলিশের গাড়ি। আমি আজকে আপনাদের মাঝে আছি, কাল থেকে আর থাকবো না। আমার কথা শুনে যদি কারো খারাপ লেগে থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমার রেজাল্ট ভালো হয়েছে, তাই আমিও চাই এই ক্ষেত পোলা আরও ভালো কিছু করতে। আমি চাই আমার এই রেজাল্টের ভাগিদার হিসেবে আমি আমার বাবা মাকে আমার পাশে চাই। আসলে আমার বাবা পুলিশ সুপার আসাদ ইসলাম, রাজশাহী বিভাগের। সবাই তো অবাক হয়ে গেল আমি এইসব কি বলতেছি, কারণ সবাই জানে আমি গরিব করে ছেলে। কারণ আমি কোনোদিনও ভার্সিটিতে ভালো পোশাক পরে আসিনি। আমি এবার আমার বাবা ও মাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করলাম। আমার বাবা মা গাড়ি থেকে নামতেই তো সবাই আরও বেশি অবাক হয়ে গেল, কারণ বাবা মার সাথে 25 থেকে 20 জন পুলিশ গার্ড আছে। স্যারেরাও আমার বাবা মাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করলো।
সবচেয়ে বেশি অবাক হলো যারা যারা কিছু বলবে, কিন্তু আমি তাকে কোনো পাত্তাই দিচ্ছি না। যারা ভাবতেছে যাকে আমি ক্ষেত পুলো আর গরিব ছেলে ভাবছিলাম, কিন্তু সে তো বড় লোক। ছি, আসলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আব্বু আর মা মঞ্চে আসলো, তারপর আব্বু কিছু বললো, তারপর স্যারেরা বললো আমি স্কলারশিপ পেয়েছি, ইচ্ছা করলে বিদেশে যেতে পারবো। তারপর সেখান থেকে চলে আসলাম বাসায়। বাসায় এসে আব্বু বলল, চলো তোমার ফুপির বাসা থেকে বেরিয়ে আসি। আমি বললাম ফুফি তাকে ডাকায়, আর আমি জানি না। আম্মু বলল, সে অনেক কাহিনী, পরে বলবো কেমন? আমি বললাম ঠিক আছে চলো। তারপর আমি, আব্বু, মা আর বোন গাড়িতে করে ফুফির বাসার উদ্দেশ্যে চলে গেলাম। বাসায় কলিং বেল বাজাতেই একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। ভিতরে যেতেই একটা মহিলা এসে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, সাথে আম্মুও কান্না করতেছে। তারপর আব্বুর সাথে কথা বলতেছে। এরা কারা? আমাকে আর বোনকে দেখিয়ে বলল। এরা হলো আমার ছেলে মেয়ে নাহিদ আর মনিরা। আব্বু বলল। তারপর ফুফি এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরলো আর কান্না করতে থাকলো। তারপর আমি বললাম, ফুফি কান্না করো না, আমি 4 বছর ধরে ঢাকায় আছি, একবারও জানতে পারলাম না আমার ফুফি আছে। ফুফি বলল, আমার একটা ভুলের কারণে ভাই আর আমার মাঝে 20 বছর ধরে যোগাযোগ বন্ধ। আমি বললাম, কি এমন ভুল কাজ ফুফি? তারপর ফুফি বলল, এখন না, পরে বলবো, আগে ফ্রেশ হও, কিছু খাও, তারপর। আব্বু বলল, তোর না একটা মেয়ে আছে, সে কই আর তার নাম কি? ফুফিকে বলল। আর ফুফি বলল, তার নাম নাহিদা, সে এখন বাসায় নাই, ছাদে গেছে, এখনই আসবে মনে হয়। তারপর আব্বু, মা আর বোন ভিতরে গেল ফ্রেশ হতে। আমি সোফায় বসে থাকলাম। একটু পর দেখে একটা মেয়ে দরজা খুলে ভিতরে আসতে আমি অবাক, কারণ মেয়েটি হলো নাহিদা আপু। তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি 1 বছর ধরে, কারণ পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম তো তাই। আরে নাহিদ, তুমি এখানে? বলি ফুফিকে ডাকতে লাগলো। আম্মু, বাসায় লোক আসছে, আমায় ডাক দিবা না? আমি কি বলবো, আচ্ছা একটু মজা করি। আসলে আপু স্কলারশিপ পেয়েছি তো, তাই অনেক কষ্ট করে আপনার বাসার কোচ বের করে আপনাকে মিষ্টি খাওয়াতে আসলাম। পাগল ছেলে, বোনকে মিষ্টি খাওয়ার কি আছে? এরই ভিতরে ফুফি চলে আসলো। ফুফি বলল, নাহিদ, চলো খেতে বসো। এই নাহিদা, আসো, তুমিও খেতে বসো। চল নাহিদ, খেতে খেতে কথা হবে। নাহিদা আপু ভিতরে আসতেই বলল, আম্মু, এনারা কে? ফুফি বলল, ওরা তোমার মামা মামি। নাহিদা আপু এসে আব্বু আর আম্মুকে সালাম করলো আর বলল, অনেক ইচ্ছে ছিল তোমাদেরকে দেখতে, আম্মুর মুখে অনেক কথা শুনেছি তোমাদের। আচ্ছা, ও কি আমার মিষ্টি বোন? মনিরাকে বলল। আম্মু বলল, ও হলো আমার মেয়ে, আর ও হলো আমার ছেলে নাহিদ। বলতে আপু আমার দিকে রাগী ভাব নিয়ে তাকালো। আমি বললাম, আরে আপু রেগে যাচ্ছেন কেন? আমি তো আজকে জানতে পারলাম আপনি আমার ফুফির মেয়ে। তারপর ফুফি বলল, তোমরা আগে থেকে চেনো? আমি বললাম, আসলে ফুফি নাহিদা আপু আমি একই। তারপর সব খুলে বললাম। তারপর আপু আমাকে বলল, আচ্ছা দে, মিষ্টি দে, খাবো। আমি বললাম, ফুফি আপুকে মিষ্টি দাও তো। তারপর মিষ্টি খেয়ে খাবার খেয়ে অনেক গল্প হলো। আপু আমাকে বলল, স্কলারশিপ পেয়েছো, তাহলে আমাকে কি গিফট দিবা বলো? আমি বললাম, আপনি কি নেবেন বলেন, আমি তাই দেব। আপু বলল, যা চাইবো তাই দিবি, কারণ তুমি মিথ্যা বলেছো, তুমি বলো গরিব। আমি বললাম, আসলে আপু কি বলবো, আমি এমনই। তারপর অনেক কথা বলে তাদের বাসা থেকে আমাদের বাসায় আসলাম। এবার আমার যাওয়ার পালা বিদেশে 2 বছরের জন্য। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বিদেশে চলে আসলাম। তারপর পড়াশোনা শেষ করে 2 বছর পর নিজের দেশে ফিরতেছি। বিমানে উঠতেই দেখি তানিয়ার সাথে দেখা। আমি কিছু না বলে আমার সিটে বসলাম এবং সিট বেল্ট লাগালাম। একটু পর দেখি তানিও আমার পাশের সিটে এসে বসলো। বসতে আমাকে দেখে বলতেছে, আরে নাহিদ, তুমি আমেরিকায় কি করতে আসছো? আমি বললাম, আসলে আমি 2 বছরের জন্য স্কলারশিপ নিয়ে পড়তে এসেছি। আর তুমি কি করতে এখানে? আমি এখানে একটা কোম্পানির কাজে এসেছিলাম। কোম্পানির কাজে মানে তুমি জব করো নাকি? শুধু আমি না, যারাও তোমাদের সাথে জব করে, তবে যারা কাজ করে কোম্পানির বড় একটা পদে। আর আমরা যে গ্রুপে কাজ করি, আজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল, দেশের 10 কোম্পানির ভিতর একটা। মজার বিষয় হলো এই কোম্পানি 2 বছরে অনেক এগিয়ে গেছে। আর একটা মজার বিষয় হলো আমরা এখনো এই কোম্পানির এমডিকে দেখিনি। ডাইরেক্টর এর মাধ্যমে আমরা কাজ করি। ও আচ্ছা, তুমি একাই আসলে না সাথে কেউ আছে?
আসলে হয়েছে কি, তার পরে সব জানতে পারবেন। আসাদ গ্রুপের মালিক বা এমডি কে? না, আমার সাথে আরো লোক আছে, তারা পরের ফ্লাইটে আসতেছে। আরও অনেক কিছু কথা তানিয়ার সাথে, এবং সে নিজের থেকে ক্ষমা চাইলেও আমার কাছে, যদি সে কোনো ভুল করে থাকে তার জন্য। আসলে সবাই ভুল করে থাকে, তাই ঘুমানোর আগে সবার থেকে মাফ নেওয়া ভালো এবং সবাইকে মাফ করে দেওয়াই ভালো। আল হাদিস। আমাদের বিমান ল্যান্ড করেছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। আমাকে নেওয়ার জন্য আব্বু, মা ও বোন ও ফুফি নাহিদা আপু এসেছে। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আব্বুর প্রমোশন হয়েছে। আমি তাদের সাথে কথা বলে গাড়িতে উঠলাম। এখন কি করবা? অফিস জয়েন করবা না বাসায় থাকবা? গত 2 বছর আমাদের কোম্পানি আসাদ গ্রুপ অনেক নাম করেছে। এইবার যে কি সমস্যা, অফিসে লোকজন ঠিকমতো থাকতেই চাচ্ছে না। আমি তো এখনো মুভ হইনি, তোমাকে এমডির আসনে বসিয়ে আমি না হয় অবসর নিব। অফিস স্টাফের বেতন কেমন দিছো? কারণ বেতনের জন্য ঠিক মতো কাজ করে না। সব ঠিক আছে, নতুন সিও নিয়েছে। আচ্ছা আব্বু, কাকা কি করতেছে তাহলে? ধরো সিইও যদি খারাপ হয় তাহলে ডিরেক্টর তো এমডির পর পাওয়ারে আছে। আসলে তোমার কাকাই তো সবসময় মিটিং আর কনফারেন্স নিয়ে ব্যস্ত, তোমার আম্মু তো একাই কিছু করতে পারে না। আব্বু, আমি অফিসে জয়েন করব, তবে এমডির পরিচয় না, সাধারণ একটা অফিস কর্মচারী হিসাবে। কেন? তার করবা কেন? আসলে আব্বু, কর্মী হলে সব জানা যাবে, সবাই সব কিছু শেয়ার করবে, কোন কাজ কী সমস্যা, আর যে সমস্যা হবে আমি তো তা আম্মুর সাথে শেয়ার করব। আর এমডি হয়ে গেলে অফিসের কোনো কাজ করা যাবে না। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করো। তুমি যা ভালো মনে করো। তারপর আমরা বাসায় চলে আসলাম। অনেক দিন পর নিজের দেশে ফিরছি, অনেক খুশি লাগতেছে। আম্মুর হাতের রান্না অনেক দিন খাইনি, আজ একটু মন ভরে গেলাম, তাও 2 বছর পর। বিকালে ঘুম থেকে উঠে একটু শপিং করে আসলাম। কাল থেকে অফিসে যাব। আম্মু রাতে আমাকে সব কিছু বুঝিয়ে দিল। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম অফিসে যাওয়ার জন্য। তুমি কি গাড়ি নিয়ে যাবা না আমার সাথে যাবে? আম্মু, আমি এই কয়দিন রিক্সা করে যাব, কারণ তোমার গাড়ি বা আমি গাড়ি নিয়ে গেলে তো সবাই সন্দেহ করবে। আসলে আম্মু রেজাল্টের দিন হিসাব পড়েছিল, তাই কেউ চিনতে পারেনি আম্মুকে। আর আম্মুও কাউকে ভালো মতো চিনে না। আর আব্বু এখন ডিআইজি, তাই ওনাকে সবাই চেনে। তারপর নাস্তা করে আম্মু চলে গেল, আর আমি রিক্সা নিয়ে অফিসে চলে আসলাম, কারণ আজকে অফিসের লুক নিচ্ছে। তাই আমিও গেলাম ইন্টারভিউ রুমের দিকে। নিয়ম তো মানতেই হবে, যতই এমডি হয় না কেন, কারণ কাকাই তো নাই, কাকাই অফিসের কাজে সবসময় বাইরে থাকে। এই দেশ থেকে ওই দেশে ওইভাবে কাকাই ঘুরে বেড়াচ্ছে, এই জন্য অফিসে ঠিকমতো আসতে পারে না। আম্মু আর নতুন সিও মিলে এখন অফিস চালায়। অফিসে এসে জানতে পারলাম আমাদের সিও বলে একটা মেয়ে। আমার যা হাসি পাচ্ছে, আর খুব বলে ব্রিলিয়ান্ট। ইন্টারভিউ রুমে প্রবেশ করতেই আমি অবাক, কারণ যে আমার ইন্টারভিউ নেবে সে আর কেউ না, নাহিদা আপু। দেখলাম পাশে যারাও আম্মু ছিল। আমি জানি না এখন কি হবে, যদি সব জেনে যায় এখন, তা নিজেকে সামনে নিলাম। তবে আম্মু চোখের ইশারা দিয়ে বলল, টেনশন করো না। মিস্টার নাইট, আপনার রেজাল্ট তো সবই ভালো, আপনি চাইলে আরো ভালো কোম্পানিতে জয়েন করতে পারবেন। আসলে ম্যাডাম, কাজকে কোনো ছোটো করে দেখতে নেই, সেটা যে কোনো কাজই হোক না কেন। আচ্ছা বেশ, কাল থেকে আপনি অফিসে জয়েন করতে পারবেন। দেখলাম যারা শুধু অলোক চোখে চেয়ে আছে, কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছে না। আপনার কাজ হিসাব রক্ষা, অফিসে যাবতীয় হিসাব আপনাকে করতে হবে, পারবেন তো? চেষ্টা করলে কি না পারা যায় বলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। আচ্ছা বেশ, কাল থেকে আপনি অফিসে আসেন, আর আপনার বস হচ্ছে যারা, ও আপনাকে সব কাজ বুঝিয়ে দেবে। যারাকে উদ্দেশ্য করে বলল। তারপর আমি অফিস থেকে বের হয়ে আসলাম। যেহেতু আগামীকাল থেকে অফিসে জয়েন করতে হবে, অনেক প্ল্যান করতে হবে, ইত্যাদি ইত্যাদি। পরদিন সকালবেলা ঘুম থেকে আম্মুর আগে অফিসে চলে আসলাম। দেখলাম অনেকেই আমার দিকে চেয়ে আছে। 2 থেকে 3 জন আমার সাথে পরিচয় হতে আসলো। হাই, আমি রাশেদ। আমি নাহিদ। হাই, আমি বাশার। আমি নাহিদ। হাই, আমি কাজল। আমি নাহিদ। এরকম অনেক পরিচয়। তাদের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। তাদের মধ্যে একজন বলল, ভাই আপনি কার আন্ডারে পড়ছেন? আমি বললাম, যারা বসের। তারা বলল, ভাই যার বস একটুতেই রেগে যায় তার আন্ডারে কাজ করা খুব টাফ। আচ্ছা ভাই, সেটা না হয় পরে দেখা যাবে। আমার চেম্বারটা কোনটা আমি ভেবে পাচ্ছি না।
তাই ভাবলাম আম্মুকে একটা ফোন দেই। ফোনটা বের করতেই সামনে যারা এসে বলল। মিস্টার নাহিদ, আপনি আমার সাথে ভিতরে আসেন। আমি তার কথা শুনে তার সাথে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে যারা ম্যাডাম বললেন, আপনার কাজ কি তা তো আপনি কালকে শুনলেন, সো কাজের কোনো গাফিলতি যেন না দেখি। বাহিরের বামেরটা আপনার চেয়ার, এই ফাইলগুলো নিয়ে যান, এগুলোতে সব হিসাব আছে, এগুলো চেক করে রাখেন। আমার হাতে 5 থেকে 6টা ফাইল দিয়ে বলল। আমি বললাম, ম্যাডাম আপনাকে তো বুঝিয়ে দিতে বললো কালকের ম্যাডাম। যারা বলল, কাজ বুঝছেন না, কাজ করতে কে আসতে বললো? যাও চেম্বারে যাও। আমি কিছু না বলে চলে আসলাম চেম্বারে। বসতে রাশেদ ভাই, বাসার ভাই ও কাজল ভাই আসলো। এসে বলল, ভাই ম্যাডাম কেমন দিল? আমি বললাম, ভাই ভালোই তো দিল। তারা বলল, ভাই এই ম্যাডামের আন্ডারে কাজ করাচ্ছে না করাই ভালো, শুধু অকারণে চিল্লাচিল্লি করে, ঠিক মতো করে বোঝায় না কাজ। এমনি কাজ করা যায় বলেন? আমি বললাম, আচ্ছা ভাই আপনারা অভিযোগ করেন না? তারা বলল, ভাই এ হলো এমপির বে, তাই কেউ অভিযোগ করতে সাহস পায় না। এইবার বললাম, কেন এই অফিসে কাজ এগোতে পারছে না? মনে মনে বললাম, দেখি তো সামনে কি হয়। তাই তাদেরকে কাজে পাঠিয়ে দিয়ে নিজের কাজে মন দিলাম। আমার কাছে তো এগুলা কাজ তেমন কিছুই না। তাই ফাইলগুলো কমপ্লিট করে দুপুরের খাবার খেতে গেলাম। যেতেই দেখি রাশেদ ভাইয়েরা সবাই দুপুরের খাবার তাড়াতাড়ি করে খাচ্ছে। আমি বললাম, ভাই এত তাড়াতাড়ি করে খাচ্ছেন যে, কোনো সমস্যা আছে নাকি? রাশেদ ভাই বলল, আরে না ভাই, দুপুরের পর ম্যাডাম সবাইকে নিয়ে কি জানি মিটিং করবে, 2টার আর সময় আছে 20 মিনিট, তাই আর কি। হঠাৎ করে পিয়ন এসে বলল আমাদের। আমি বললাম, ভাই আগে থেকে না জানিয়ে মিটিং? রাশেদ ভাই বলল, কি আর করার ভাই, কবে যে এই ম্যাডামের হাত থেকে রক্ষা পাবো। তারপর সবাইকে অফিসে যেতেই আমি খেলাম একটা ধাক্কা সামলাতে না পেরে পড়ে গেলাম। নিচে উঠে দেখি তানিয়া। আমি বললাম, আরে একটু দেখে চলবেন তো। আসলে একটু তাড়া ছিল তো, তাই এমন হলো, সরি। আমি বললাম, এত তারা কিসের জন্য শুনি? তানিয়া বলল, আসলে একটু পর ম্যাডাম মিটিং করবে তো, তাই। আমি বললাম, আচ্ছা যাও দেখি তো ম্যাডাম কি মিটিং করে। সবাই কনফারেন্স রুমে গেল, যে চেয়ারে বসে পড়লো। যারা আসলো এসে বকবক করতে লাগলো। কালকে আমরা একটা নতুন কাজ পেয়েছি, তাই নিয়ে সবার সাথে আলোচনা করতে লাগলো। ম্যাডাম কিছু কাজের কথা বলতে লাগলো, আমি তা শুনছি, আর যেগুলো ভুল হচ্ছে সেগুলো লিখে রাখছি। ম্যাডাম কথা বলা শেষ করতেই আমি বললাম, ম্যাডাম এই কাজগুলো মনে হয় ভুল, আপনি একটু কি দেখবেন? যারা বলল, এই আপনি কি আমার চেয়ে বেশি বোঝেন নাকি যে আপনার থেকে কাজ শিখতে হবে? আমি বললাম, আসলে ম্যাডাম যেটা ভুল সেটা তো ভুলই হবে। আর কিছু বলতেই যারা আমার সামনে এসে আমাকে নিয়ে গেল সবার সামনে, আর বলল, বলো আমার ভুল কোনটা? আমি তখন যারার ভুলগুলো বলে দিলাম আর বললাম, ভুল কাজ করলে কোম্পানি তো পিছিয়ে যাবে, সামনের দিকে এগোতে পারবে না। আই ছেলে, আমি ভুল বলি আর শুদ্ধ বলি, সবই ঠিক। তুই আমাকে ভুল ধরার কে? 2 দিন হলো তোর অফিসে জয়েন করা, আর তুই কি না আমাকে শেখাচ্ছিস ভুল আর শুদ্ধর ব্যবধান? কে তুই, হ্যাঁ? ম্যাডাম এটা অফিস, আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে এটা মনে হয় আপনার অফিস। আসলে ম্যাডাম আমরা এখানে সবাই কাজ করতে আসছি, আমরা সবাই চাই এই অফিস কেমনে সামনের দিকে এগিয়ে যাবে। একটা ভুল সিদ্ধান্তের জন্য যদি এই কোম্পানির কোনো ক্ষতি হয় আমরা কি তা মেনে নিতে পারবো? বলেন বলেন সবাই। আর এই অফিসে চাকরি করে আমাদের সংসার চলে, তাই এটাকে অফিস না ভেবে আমাদের সংসার ভাবলে ক্ষতি কী? আমার কথা শুনে সবাই হাততালি দিতে লাগলো, আর যারা ম্যাডাম তো রাগে ফুলতে লাগলো। তোর জন্য আজ আমি অপমান হচ্ছি, আমি বস হয়ে তোরে একটা শিক্ষা দিতে হবে। যাই হোক, আজ এখানে আমাদের কথা শেষ, আপনারা নিজ নিজ ডেস্কে গিয়ে কাজ করুন। আমরা সবাই নিজ নিজ ডেস্কে যেতে লাগলাম। রাশেদ ভাই বলল, আরে নাহিদ, তুমি তো কামাল করে দিলে, ম্যাডাম এর ভুল ধরে দিলে। একটু সাবধানে থাকবেন ভাই, দেখেন আপনার যেন কোনো ক্ষতি না হয়। আরে রাশেদ ভাই, হ্যাঁ আপনি কিছু বলেন, আমার আবার কে ক্ষতি করবে? আরে ক্ষতি করার কি মানুষের অভাব আছে বলেন? তারপর কাজ করতে করতে 5টা বেজে গেল, সবাই বাসায় চলে গেল। আমি আর একটু কাজ করে 6টার দিকে বাসায় যেতেই তানের সাথে দেখা। কি ব্যাপার নাহিদ সাহেব, খ্যাত পোলা থেকে এত কিছু? কলেজ লাইফে আপনাকে আমরা কত অপমান করছি, তার জন্য সরি। আসলে আমি না, যারা বললো আমাকে, তাই বললাম। আরে ম্যাডাম তাক না অতীত, যাই হোক আপনি তো বাসায় যাবেন। কেন, কোথাও কি আমাকে নিয়ে যাবেন বুঝি? আরে না এমনি বললাম, আসলে রাস্তা তো ভালো না, তাই আর কি। ওর সাথে কথা বলে বাসায় চলে আসলাম।
কিরে, অফিস কেমন হচ্ছে? আসলে আব্বু ভালোই হচ্ছে, তবে সমস্যা কোথায় তা আমি একটু একটু করে বুঝতে পারছি। আমার আর একটু সময় লাগবে। আচ্ছা বেশ, আমি সময় নিতে পারবো না, কারণ আমার তো টাকার অভাব নেই। আমি যে বেতন পাই তা এতিমখানায় দান করে দেই। তাই ভাবছি এই অফিসের দায়িত্ব তোমাকে বুঝে দিয়ে আমি একটু শান্তি পেতে চাই। তোর কাকা তো জানে না এইসব। তোর কাকা জানলে তো আমাকে অনেক কথা শোনাবে যে তোকে এমডির আসনে না বসিয়ে অফিস স্টাফ করে জয়েন করে দিছি। আরে আব্বু, তুমি টেনশন করো না। আমাদের কোম্পানি আগে যা ছিল এখনও তাই থাকবে। আমি কথা দিচ্ছি, সবার সাথে কথা বলে রাতের খাবার খেয়ে অফিসের কাজগুলো অফিসের সার্ভারে ট্রান্সফার করে দিলাম, যাতে সকালে যারা সার্ভার ওপেন করলে যেন সব কাজ বুঝতে পারে। আর এই কাজ কমপ্লিট করতে সময় লাগবে 1 মাস। আর এই কাজ অনেক টাকার প্রজেক্ট। যে কাজের বিষয়ে আজ অফিসে মিটিং হলো, সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে গেলাম। লিফটে যেতে তো আমি তো মেরে গেলাম। বাহ, এ তো সুন্দর কেউ হতে পারে। মনে হয় পরেই নেমে এসেছে মাটিতে, একদম ক্রাশ খেয়ে গেলাম। ওহ সরি, কার কথা বলতেছি জানেন? আরে যারা আজ একটা নীল রঙের শাড়ি পরে এসেছে, তো তাই আর কি। আমি এক পলক চাউনে চেয়ে আছি যারার দিকে হাঁ হয়ে। এই যে মিস্টার, কি দেখেন হা হয়ে? মুখের ভিতর মাছি যাবে তো। যারার কথায় আমার গুড় কাটলো। আসলে নীল রঙের শাড়ি পরলে মেয়েদের খুব মানায়। আসলে ম্যাডাম কিছু না, পরে দেখছিলাম। কি বললেন আপনি? পরিমাণে কি? না না ম্যাডাম, কোথায় পড়ি বলি এক দৌড়ে নিজের ডেস্কে চলে গেলাম। কাজ করতেছিলাম, এমন সময় পিয়ন এসে বলল, স্যার, ম্যাডাম আপনাকে ডাকতেছে। আমি বললাম আচ্ছা, আপনি যান, আমি আসতেছি। পিয়ন বলল, খুব জরুরি কাজ, আপনাকে এখনই যেতে বলল। আমি আর দেরি না করে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসুন মিস্টার নাহিদ সাহেব, আপনার জন্য অপেক্ষা করতেছি। কী জরুরি তলব, যার জন্য আমার জন্য অপেক্ষা করতেছেন ম্যাডাম? আপনি আগে বসুন। আসলে কি নাহিদ সাহেব, আপনি কি কখনো প্রেম করেছেন? বাহ ম্যাডাম, আজ খুব ভালো ব্যবহার করতেছে। অবশ্য কোনো কিন্তু আছে, মনে মনে ভাবতেছি। না মানে ম্যাডাম, প্রেম তো এর আগে কখনো আসেনি, কেমনে করবো বলেন? আমি না একজনকে ভালোবাসি। কেমনে বলি বলেন তো? কেমনে বলবো? আসলে ম্যাডাম, যাকে ভালোবাসেন তার সামনে গিয়ে ভালোবাসার কথা জানিয়ে দেন, তাহলেই তো হয়। আসলে নাহিদ, আমি আপনাকে ভালোবাসি। জানি না নাহিদ আপনি কি বলবেন, তবে নাহিদ আমি আপনাকে খুব ভালোবাসি। আসলে ম্যাডাম, আমার আর আপনার মাঝে যায় না। কেমনে কি করে হয় বলেন? কোথায় আপনি আর কোথায় আমি? তার চেয়ে বড় কথা, আমি খেত বললাম, এটা হয় না ম্যাডাম। আমি এখন আসি, আমার কাজ আছে বলি আমি সেখান থেকে চলে আসলাম। জানি না ম্যাডামের কি হয়েছে, কাজে বসলাম, এর ভিতর যারা আসলো। আচ্ছা নাহিদ, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে ভালোবাসি। ম্যাডাম, আমি তো আপনাকে ভালোবাসি না। তোমাকে যদি আমি না পাই তাহলে নিজেকে শেষ করে দিব। বলি যারা অফিস থেকে বাইরে চলে গেল। আমি আর কিছু না ভেবে কাজে মন দিলাম। ঘণ্টাখানিক বাদে আমার ফোনে একটা ফোন আসে ওই পাশ থেকে। হ্যালো, আপনি কি নাহিদ? আমি বললাম হ্যাঁ, আমি নাহিদ। আপনি একটু তাড়াতাড়ি এই হসপিটালে চলে আসবেন। আপনার ফোনে হসপিটালে এর নাম মেসেজ করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি আসবেন। যারার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললেন? যারার অ্যাক্সিডেন্ট হয়েছে? আর কিছু না বলে চলে আসলাম হসপিটালে। এসে থেকে যারা শুয়ে আছে বেডে, মাথায় একটু আঘাত পেয়েছে, তবে বেশি কিছু হয়নি। আমি এসে যারার পাশে বসলাম, দেখি যারা চোখ খুলল। আমি বললাম, তুমি আমাকে ভালোবাসলে নিজের ক্ষতি করতে পারতে না? আমি যে আপনাকে ভালোবাসি, কি করব বলো? তারপর আর কি, দুজনকে জড়িয়ে ধরলাম। একটু পর ডাক্তার আসলো, যারাকে দেখে গেল আর বলল, কালকে নিয়ে যেতে পারবেন। যারা আমাকে বলল, নাহিদ তুমি অফিসে যাও, একটু পর আমার আম্মু আসবে। আমি বাসায় খবর দিয়েছি, কাল দেখা হবে অফিসে। না আমি এখন যাব না, রাতে যাব। যারা বলল, না তুমি এক্ষুনি যাবা, আমার ভালোবাসার কসম। আমি আর না করতে পারলাম না, চলে আসলাম অফিসে। তারপর থেকে সবসময় আমাদের মাঝে কথা হয়, নতুন নতুন ভালোবাসলে যা হয়। আমাদের প্রেম আর আমার অফিস ভালো চলছিল। যারা আমার সবসময় খোঁজ খবর নিত, কখন কি করি না করি, কখন খাই না খাই, সব খবর আমার নিত। এইভাবে আমাদের প্রেমের 6 মাস চলে গেল। হঠাৎ করে যারার ফোন বন্ধ পাচ্ছি, অফিসেও আসছে না। আমি তানিয়াকে বললাম, যারার কোনো সমস্যা হলো নাকি? তানিয়া বলল, না তো, ও ঠিক আছে, যারা অফিসে কাল থেকে আসবে। ওর ফোনে ফোন দিচ্ছি, বারবার ফোন বন্ধ পাচ্ছি। তাই ভাবলাম কাল আগে অফিসে আসুক, দেখো কি করি। আসলে 3-4 দিন আমার কেমন জানি লাগতেছিল। পরদিন অফিসে গেলাম, দেখলাম যারা আসছে আর কিসের জানি কার্ড বিলি করতেছে।
আমি কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, তোমার ফোন বন্ধ কেন? আরে নাহিদ, এই নাও আমার জন্মদিনের কার্ড, তুমি অবশ্যই আসবা। বলেই যারা চলে যেতে লাগলো। আমি তার হাত ধরে বললাম, যারা, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না। মিস্টার নাহিদ, আমার হাত ছাড়ো। কেন, কি হয়েছে যারা, তুমি এমন করতেছো কেন? বললাম তো আমার হাত ছাড়ো বলছি। তাই অফিসের সব লোক এদিকে চলে আসলো। আমি বললাম, যারা, এটা অফিস, জানি না কি হয়েছে, চলো আমরা অন্য কোথাও যেয়ে কথা বলি। আই, তুই কে রে যে তোর সাথে আমি কথা বলবো? বলি ঠাস। আমি ভাবতে পারিনি যারা আমাকে মারতে পারলো। এই যারা, কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আবার যারার হাত ধরে বললাম, হাউ ডিয়ার ইউ, তোর সাহস কী করে হয় আমার হাত ধরার? ছোট লোক কোথাকার, রাতারাতি বড় লোক হওয়ার ধান্দা। এমপির মেয়েকে বিয়ে করলে অনেক কিছু পাবে, সেই আশা আমার পিছু পড়ে আছো। এতক্ষণ অফিসের সকল স্টাফরা আমাদেরকে দেখতেছে। যারা, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এত কিছু করতেছো কেন? ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর মতো ছোট লোককে আমি যারা ভালোবাসবো? যারা, তুমি আমার সাথে এমন করতে পারলা? কেমন ভুল করেছি যার জন্য তুমি আমার সাথে এমন করতে পারলা? প্লিজ যারা, এমন করো না তুমি। যারার কিছু না বলে সে চলে গেল। অফিসের সবাই আমার দিকে চেয়ে আছে। আমি এখন কি করব কিছু না বলে অফিস থেকে চলে গেলাম বাসায়। কি রে, কোনো সমস্যা নাকি যে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি? না আম্মু, কোনো সমস্যা না, এমনি চলে আসলাম বলি আমি রুমে চলে আসলাম। সন্ধ্যাবেলা বাইরে গেলাম ঘুরতে। যেহেতু আজ যারার জন্মদিন, আসাদ ভাই বারবার ফোন দিচ্ছে আমাকে আসতে, কিন্তু আমি তো যাব না, তাই বলে দিলাম। কারণ এমপির মেয়ের জন্মদিনে আমার মতো ছোটো লোক গেলে তার হয়তো অসুবিধা হতে পারে, তাই না করে দিলাম। বাসায় চলে আসলাম, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। তারপর দিন অফিসে চলে গেলাম। অফিসে যেতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো এলিয়েন। নিজের ডেস্কে বসে কাজ করলাম। দেখি একটু পর যারা অফিসে আসলো, আমাকে দেখে তার রুমে চলে গেল। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতে পারিনি। একটু পর তানিয়া আসলো। ভাইয়া, আপনি দুপুরের খাবার খেতে যাবেন না? যাবো একটু পর। আচ্ছা, আমি ক্যান্টিনে আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনার সাথে কিছু কথা আছে, খুব জরুরি। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। কিছুক্ষণ পর আমিও চলে আসলাম তানিয়ার কাছে। ভাইয়া, আসলে যারা আপনার সাথে প্রেমের নাটক করছিল। মানে, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ ভাইয়া, এটাই বাস্তব। আপনি সেই দিন যারার কাজেই ভুল ধরেছেন, সেই জন্য যারা আপনার সাথে প্রেমের নাটক করে আপনাকে ফাঁসাতে চেয়েছে। ভাইয়া, আপনি কিছু মনে করবে না, যারা আপনাকে কখনোই ভালোবাসতে পারবে না। আমার সাথে যারা এমনটা করতে পারলো, ছি। আমি আর কিছু না বলে অফিসে চলে আসলাম। এভাবে চলে গেল প্রায় 1 বছর। যারা মাঝে মাঝে স্টাফদের সাথে খুব বাজে ব্যবহার করে, অনেক কাজের ডিসিশন ভুল নেয়। আমি তার প্রতিবাদ করি, ভুল শুধরে দেই। সেজন্য যারা আমাকে বলে, তুই কে, কি তোর পরিচয়? আমি বলি, সময় হলে জানতে পারবা কে আমি। কারণ আম্মু নাহিদা আপু তারা অফিসে আসে না, তারা অন্য অফিস নিয়ে বিজি থাকে। আমাদের অফিস আগের জায়গায় আছে, কারণ আমি স্টাফদের সাথে কাজ করে তাদের মনের কথা জানতে পারি। এমডির পরিচয় নিয়ে এগুলো জানতে পারতাম না, কারণ সব জায়গায় স্টাফরা এমডির গুণগান করে থাকে। এমডির সাথে কথা বলতে ভয় পায়। আসাদ গ্রুপ এখন বাংলাদেশের 10 নম্বরে ভিতরে চলে এসেছে। সেজন্য আসাদ গ্রুপের সকল স্টাফকে পুরস্কার করা হলো। তার জন্য একটা আলোচনা সবার আয়োজন করা হলো। এবার অন্ধকার থেকে বেরোবার পালা আমার। এবার আর স্টাফ না, এমডি হয়ে নতুন বছরের অফিসে জয়েন করব। তা কক্সবাজারে ঘোষণা করে দেব। জানুয়ারি মাসে কক্সবাজারের সকল স্টাফদের নিয়ে 7 দিনের একটা ভ্রমণের ব্যবস্থা করা হলো। সব খরচ অফিস বহন করবে। সবাইকে বলে দেওয়া হলো। সবাই নিজ নিজ জিনিস নিয়ে অফিসের সামনে চলে আসলো। সবাই গাড়িতে উঠে পড়লো। এক এক করে গাড়িতে চড়তে লাগলো। মাঝ পথে যেতেই গাড়ি ব্রেক করলো। কিছুই বুঝতে পারলাম না। আমি গাড়ি থেকে নামতেই আমি অবাক, কারণ সামনে পুলিশের গাড়ি। তার মানে পুলিশ আমাদেরকে দাঁড় করাইছে। আমি কাছে গিয়ে বললাম, কী ব্যাপার, আমাদের গাড়ি দাঁড় করালেন? আপনি জানেন এটা আসাদ গ্রুপের গাড়ি, কক্সবাজার যাচ্ছে তার সকল স্টাফদেরকে নিয়ে। সেটা যাই হোক না কেন, আইন সবার জন্য সমান। আপনাদের গাড়ির একটা অটোরিক্সাকে ধাক্কা দিয়েছে, একজনকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। জানি না রোগী বাঁচবে না মরবে, তাই এই গাড়ি কোথাও যাবে না যতক্ষণ ওই রোগীকে কম চিকিৎসা না হয়। আচ্ছা বুঝলাম, এই গাড়ি ধাক্কা দিচ্ছে। ড্রাইভার সাহেব, এনারা যা বলছে তা কি সত্যি নাকি? আপনি কি কোনো গাড়িকে ধাক্কা দিচ্ছেন? জি স্যার, একটা গাড়ি আমার গাড়ির সাথে ধাক্কা খাইছে।
ওই গাড়ি নিজে থেকে এসে বাড়ি খাইছে। আসলে আমার কোনো দোষ নাই, আমি কি করব? সে যদি এসে ধাক্কা খায়। আমরা এত কিছু বুঝি না, এই গাড়ি কোথাও যাবে না। এটা কি মগের মূল্যক নাকি? হ্যাঁ, সবসময় বড় গাড়ি দোষ, ছোট গাড়ি ভুল করলে বড় গাড়ি দোষ। দেখেন, বেশি কথা বলবেন না, আপনাকেও জেলে যেতে হবে। আমাদের কথার মাঝে যারাও নেমে আসলো, এসে বলল। কি হয়েছে? আমি তখন সব খুলে বললাম। দাঁড়ান, আমি আব্বুকে ফোন দিচ্ছি। গাড়ি যেতে দিব না, এটা কেমন কথা? এই রোগীর সব ট্রিটমেন্ট আমরা করাবো। দেখি রাশেদ ভাইয়েরও বাইরে আসলো। আরে দাঁড়ান, যা করার আমি করছি। আপনি সব গাড়ি নিয়ে কক্সবাজার চলে যান। আমি রোগীর কী অবস্থা দেখে তার চিকিৎসার ব্যবস্থা করে আসতেছি। আব্বুকে কল দিলাম, তারপর আব্বুকে সব খুলে বললাম। আব্বু বলল ওখানে কে আছে তাকে ফোন দিতে। আমি ফোন দিলাম, ওনারা কথা বলতেছে। আমি ডিআইজি আসাদ সাহেব বলতেছি। স্যার স্যার জি জি স্যার বলেন। আসলে স্যার, আমি সব শুনেছি, আপনি গাড়িগুলো ছেড়ে দেন। আর হ্যাঁ, ও আমার ছেলে, রুগীর সব খরচ ও পরিশোধ করে চলে আসবে। আপনার ওকে নিয়ে হসপিটালে যান, কেমন? আর আমি একটা প্রমাণস্বরূপ আপনাদের থানায় একটা রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। জি স্যার, আপনি যা বলবেন। তারপর সব গাড়ি ছেড়ে দেওয়ার অনুমতি দিয়ে দিল। আমি এবার হসপিটালে যাব। যারাকে বললাম আপনি গাড়ির সাথে কক্সবাজারে চলে যান, আমি একটু পরে অন্য গাড়িতে করে আসছি। যারা বলল না, আমিও আপনার সাথে যাব। আপনার কিছু হলে আমি অফিসে গিয়ে কি জবাব দিব? রাশেদ সাহেবকে বললাম আপনি গাড়িগুলো নিয়ে কক্সবাজারে এই ঠিকানা চলে যান, আমরা আসতেছি বলে আমরা পুলিশের গাড়ি করে হসপিটালে চলে আসলাম। হসপিটালে এসে দেখলাম রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ডাক্তার বলল জরুরি অপারেশন করা লাগবে, মাথায় খুব আঘাত পেয়েছে। আরও অনেক সমস্যার কথা বলল। আমি বললাম ঠিক আছে, আপনি অপারেশন করেন, যত টাকা লাগে আমি দেব। এই কথা শুনে যারা আমার দিকে হা হয়ে চেয়ে আছে। ডাক্তার চলে গেল অপারেশন করতে। আমি বললাম ম্যাডাম, মুখে মশা ঢুকবে বলে রিসেপশনে গিয়ে বসলাম। যারাও গিয়ে বসলো। আমি এরই মাঝে কিছু টাকা তুলে নিয়ে আসলাম বুথ থেকে, রোগীকে দিয়ে যাব। ঘন্টা তিনেক পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসলো। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার সাহেব, রোগীর কী খবর? ডাক্তার বলল রুগী এখন আউট অফ ডেঞ্জার। তবে আমি বললাম তবে কি ডাক্তার? তবে রুগীর আগে থেকেই মাথায় ব্রেন টিউমার ছিল, তা অপারেশন করে ঠিক হয়ে গেল। এক অপারেশন দিয়ে সব হয়ে গেল। আমি বললাম আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। আপনাদের বিল কত হলো? আর রোগীর জ্ঞান কখন ফিরবে? আমাদের তো আবার কক্সবাজার যেতে হবে। ডাক্তার বলল আর 1 ঘন্টা পর। আর আপনার বিল রিসিপশনে আসেন, দিয়ে দিচ্ছি। আমি যারাকে বললাম আপনি রিসেপশনে যান, বিলটা রেডি করেন, আমি আসতেছি। আমি এবার আম্মুকে ফোন দিলাম, তারা কখন বেরোবে তার জন্য। তারপর আম্মুকে সব খুলে বললাম আর বললাম 2টা ফ্লাইটের টিকিট রেডি করতে, আমাদের আবার কক্সবাজার যেতে হবে। আম্মু বলল তারা রওনা দিচ্ছে এয়ারপোর্টে, তাদের ফ্লাইট কক্সবাজারের বিকাল 4টায়। আমাদের টিকিট বুক করে দিল বিকাল 6টায়, কারণ আমাদের একটু দেরি হবে। আমি রিসেপশনে যেয়ে দেখি যারা বিল কপি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বিলটা নিয়ে দেখলাম বেশি বিল হয়নি, এই সব মিলিয়ে ওষুধ অপারেশন নিয়ে 3,80,000 টাকা। আমি ক্রেডিট কার্ড বের করে দিয়ে বললাম বিলটা নিয়ে নেন। যারা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বিলটা দিয়ে রুগীর কাছে গেলাম, যারাও আমার পিছু পিছু আসলো। রুগীর জ্ঞান ফিরছে। আমি কাছে গিয়ে 1 লক্ষ টাকা দিলাম আর আমার একটা কার্ড দিয়ে বললাম যে কোনো দরকার হলে যোগাযোগ করতে। মেয়েটি আমার দিকে চেয়ে কান্না করতে লাগলো আর বলল আমি এই টিউমার নিয়ে অনেক ভুগেছি, জানি না কে আপনি, আপনি অনেক মহান। আমি বললাম আমার সাথে যোগাযোগ করতে আর সেখান থেকে চলে আসলাম। পুলিশের সাথে কথা বলে আমি যারাকে নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। যারা এবার বলতে শুরু করলো কি আমার আসল পরিচয়। আমি বললাম সময় হলে সব জানতে পারবে, তাড়াতাড়ি চলেন, আমাদের খুব দ্রুত এয়ারপোর্টে যেতে হবে। যারা বলল কেন আমার এয়ারপোর্টে যাব? আমি বললাম ম্যাডাম বাসে গেলে সারা রাত লাগবে, তাই আমরা বিমানে করে কক্সবাজার যাব। তারপর আমরা বিমানে করে কক্সবাজার চলে আসলাম। আমাদের রাস্তায় বেশি দেরি হলো না। এর মাঝে যারা শুধু অবাক হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। তারপর সবার সাথে দেখা হলো, তাদেরকে সব খুলে বললাম। তারপর হোটেলে গেলাম, কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই একসাথে কনফারেন্স রুমে গেলাম। সবাই বলা বলি করতেছে আমাদের নতুন এমডি যে কেমন হবে, আমাদের বেতন কি বাড়াবে, আরও অনেক কথা বলতে থাকলো। আমি শুধু তাদের কথা শুনতেছি আর নোট করতে লাগলাম। তারপর আম্মু আর নাহিদা আপু আসলো, তারা কথা শুরু করলো। তারা তাদের কথা বলে এবার
আম্মু বলল, আসলে আমাদের এই কোম্পানি অনেক দূর এগিয়ে গেছে আমাদের সকল স্টাফদের জন্য। আরও অনেক কথা বলল, তবে একটা জিনিস খেয়াল করলাম, যারা মনে হয় খুব চিন্তিত আছে। মিস্টার নাহিদ, আপনি আজকের দিনও কি এমন পোশাক পরে আসা লাগবে? একটা ভালো পোশাক কি পরে আসতে পারলেন না? আসলে ম্যাডাম, পোশাকে কি যায় আসে, মনটা তো আসল। মন বড়, তার সব বড়। সময় হলে অনেক কিছু পরিবর্তন হবে ম্যাডাম। এবার আম্মু অ্যানাউন্সমেন্ট দিয়ে বলল। আম্মু এবার বলল, আসাদ গ্রুপের এমডি, যার জন্য আপনারা অনেক আগ্রহ হয়ে বসে আছেন, সে আর কেউ না, আমার ছেলে। তখন সবাই এদিক ওদিক চেয়ে আছে। ম্যাডামের ছেলে আবার কই থেকে আসলো? সে হলো আমার ছেলে মিস্টার নাহিদ হাসান। আমি নাহিদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার নাম শুনেই সবাই তো অবাক। সবচেয়ে বেশি অবাক হলো রাশেদ ভাই ও যারা। আমি এবার সবার মাঝ থেকে মঞ্চে চলে গেলাম। সবাই হাততালি দিতে লাগলো। আমি এবার বলা শুরু করলাম, একটা প্রতিষ্ঠানে শুধু টাকা থাকলে সেই প্রতিষ্ঠান এগোতে পারে না। তাই একটা প্রতিষ্ঠানে ভালো ভালো কর্মী লাগে, ভালো ভালো স্টাফ লাগে। আমি আমার প্রতিষ্ঠানে এমডির পদ গ্রহণ করার আগে আপনাদের কিছু কথা জানিয়ে দিই। আপনারা ছাড়া আমাদের এই আসাদ গ্রুপ এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদের বেতন নতুন বছর থেকে 10% বেড়ে যাবে। সবাই তখন হাততালি দিতে লাগলো। যারা শুধু আমার কথা শুনতেছিল, ওর ভিতরে একটা অন্যরকম কাজ করতে লাগলো। এবার মিটিং শেষ করে সবার থেকে বিদায় নেওয়ার পালা। আমি এবার রাশেদ ভাইয়ের কাছে আসলাম। স্যার, আপনি তো ভালোই দেখালেন। আরে রাশেদ ভাই, আমরা তো সবাই মানুষ, তাই না? গরিবও মানুষ, বড়লোকও মানুষ। এতে এত বড়াই করার কী লাভ বলেন? যারাকে কথাগুলো শুনিয়ে বললাম, আপনারা সবাই এনজয় করেন, সবাইকে উদ্দেশ্য করে বললাম। তারপর আমি সবার থেকে বিদায় নিয়ে আম্মু আর নাহিদা আপুর সাথে চলে আসলাম। হোটেলে চলে আসলাম। এভাবে আমাদের 7 দিন চলে গেল। এবার আমাদের ঢাকায় যাবার পালা। আমি, আম্মু আর নাহিদা আপু ফ্লাইটে চলে আসলাম। কক্সবাজার এয়ারপোর্টে আসতেই দেখি যারা এয়ারপোর্টে বসে আছে। নাহিদা আপু যারাকে দেখে বলল, কি ব্যাপার যারা, তুমি এয়ারপোর্ট বাসে যাওনি? আসলে ম্যাডাম, আমার ঢাকায় জরুরিভাবে যাওয়া দরকার, তাই প্লেনে যাব। আমাদেরকে তো একবার বলতে পারতে। আচ্ছা চলো তাহলে একসাথে যাওয়া যাক। অভিনন্দন স্যার। আমাকে বলতেছেন? জি স্যার, আপনাকে বলতেছি। যারাকে আর কিছু না বলতে দিয়ে আমরা সবাই বিমানে উঠে পড়লাম। বিমানে উঠেই তো পড়লাম একটা মহাবিপদে। আমার সিট আর যারার সিট পাশাপাশি পড়ে গেছে। আমি তখন বিমানওয়ালাকে দেখে বললাম, আমি কি আমার সিট চেঞ্জ করতে পারি? অন্য কোনো সিট ফাঁকা আছে? কারণ স্বার্থপরদের সাথে আর না যাওয়াই ভালো। সব কিছু যখন জেনে গেছে, বিমানওয়ালা বলল, স্যার অন্য কোনো সিট ফাঁকা নেই, সরি স্যার, বলে চলে গেল। আমাকে কি ক্ষমা করা যায় না? সরি, কিসের জন্য ক্ষমা করব? আসলে আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছি তো, তাই। আমি এবার বলতে লাগলাম, আসলে আপনি যা করেছেন তা তো আপনার অহংকারের জন্য করেছেন। আপনার কাছে আছে টাকার গরম, আছে বাবা এমপি তার গরম, আর কত কি আছে, একসাথে সব বলে ফেললাম। যারা শুধু শুনতে লাগলো, আর কিছু বলল না। দেখি যারা চোখে পানি, মনে হয় কান্না করতেছে। আমি আর বেশি কিছু বললাম না। আমাদের বিমান এয়ারপোর্টে ল্যান্ড করেছে। আমরা সবাই নেমে আসলাম। এয়ারপোর্টের বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছিল। আমি গাড়িতে এসে বসে পড়লাম। নাহিদার আম্মু এসে বসলো, গাড়ি ছেড়ে দিল। যারা শুধু অপলক দৃষ্টিতে চেয়ে আছে। আমরা সবাই বাসে চলে আসলাম। কাল থেকে তো নতুনভাবে অফিসে যাওয়া লাগবে। ফ্রেশ হয়ে সবার সাথে অনেক কথা বলে রুমে যাব, তখনই আম্মু বলল, আসলে নাহিদ, একটা কথা বলার ছিল। বলো আম্মু, কি বলবে বলো। আর তোমার আব্বু ঠিক করেছে, অবশ্যই এতে তোমার ফুপিরও মত আছে। তোমার আর নাহিদার আমরা বিয়ে দিতে চাই। এই ব্যাপারে নাহিদা কিছু জানে না, তোমার মত আমরা জানতে চাচ্ছি। কি বলো তোমরা এসব? আমি নাহিদা আপুকে সবসময় বড় আপুর মতো সম্মান করি। সে তো আমার বড়, তাই না? মানুষ কি ফুপির মেয়ে বা কাকার মেয়ে বা মামার মেয়ের সাথে বিয়েতে বসে না? তাও আম্মু, আমি তো কখনোই নাহিদা আপুকে ওই রকম চোখে দেখিনি। দেখনি, বিয়ের পরে দেখবা। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। সকালে রুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসতেই দেখি ফুফি আর নাহিদা আপু বাসায়। ফুফি, কেমন আছো? ভালো আছি, ভাবলাম অনেকদিন তোমাকে দেখি না, তাই চলে আসলাম। ভালো করেছো, আমার সময় নাই, অফিসে যেতে হবে বলে নাস্তা করে গাড়িতে আসলাম। অফিসে আসতে দেখি আজ অফিসটা খুব সাজানো হয়েছে। ভিতরে আসতেই সবাই ফুলের মালা দিয়ে বরণ করলো। সবাইকে দেখতে পেলাম, যারাকে দেখতে পারলাম না। তাই আর কিছু না ভেবে নিজের চেম্বারে চলে আসলাম। আসতে দেখি যারা আসতেছে।
মিস যারা, এত লেট কেন? সরি স্যার, রাস্তায় জ্যাম তো, তাই একটু দেরি হয়ে গেল। আর যেন লেট না হয়, কারণ এটা আপনার অফিস না, বুঝলেন? জি স্যার। তারপর আমি আমার চেম্বারে আসলাম আর ভাবতে লাগলাম, দেখি যারা আসতেছে আমার চেম্বারে। স্যার, আসতে পারি? জি আসেন। আসলে নাহিদ, আমি তোমার সাথে অনেক অপরাধ করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি বললে নাহিদ? মিস যারা, জানেন না আমি আপনার স্যার, কারণ আমি এই অফিসের এমডি, সো স্যার কেমন? আসলে নাহিদ, নো নো স্যার। আর কি জানি বললা, কিসের অপরাধ? হ্যাঁ, আসলে আমি আপনাকে খুব ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমার এখন টাকা আছে সেই জন্য ভালোবাসা? বললাম তো সরি। ও হে, আপনার বাবার টাকার খুব দরকার আমার, তাই না? আমি তো সরি বললাম, আমি তো অনেক ভুল করেছি, তার কি ক্ষমা নেই? আচ্ছা ক্ষমা আপনার। না, যান এখন কাজে যান, না হলে না হলে কি স্যার? না হলে আপনাকে বের করে দিতে আমি বাধ্য হব, যত সব। তারপর যারা চলে গেল, যেতি তানিয়া বলল, কি কিছু হলো? না রে, আমি না অনেক বড় ভুল করেছি, অনেক অত্যাচার করেছি। আমি জানি, তবে তুই একটু বেশি করছিস নাহিদ, মানে স্যারের সাথে তোর অহংকারের জন্য। বলি তানিয়া চলে গেল। যারা এবার কান্না করতে লাগলো আর বলল, আমি জানি অনেক ভুল করেছি, এর ক্ষমা নেই। আমি যদি নাহিদকে না পাই তাহলে নাহিদকে কারো হতে দিব না, কারো না। এভাবে চলতে থাকলো 1 মাস। আমি কিছুটা বুঝতে পারি যারা কি আমায় ভালোবাসে না অন্য কিছু। আমি বাসা থেকে বের হতে আম্মু বলল, তোরা নাহিদার বিয়ে নিয়ে কি ভাবলি? আম্মু দেখি একটু ভেবে দেখি বলেই অফিসে চলে আসলাম। আম্মুরা কি বলেন বলেন তো, আমি কিভাবে নাহিদ আপুকে বিয়ে করব? আমি তো তাকে বড় আপুর চোখে দেখি। এইসব ভাবতে ভাবতে নাহিদ আপু আমার চেম্বারে হাজির। কি ব্যাপার নাহিদ, আমি এগুলো কি শুনতেছি? তুমি বলো আমাকে বিয়ে করবা? আরে আপু, আমিও তো আজ সকালে শুনলাম, তাই ভাবলাম তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। বলো কি বলবা? আসলে আপু, আমি তোমাকে কখনো এমন চোখে দেখিনি। আরে আমিও তো, তুমি তো জানো আমার বয়ফ্রেন্ড আছে, আগামী মাসে ও দেশে আসবে, আসলেই আমাদের বিয়ের ব্যাপারে বাসায় জানাবো, তার আগেই এমন হলো। জানি, তবে আপু আমি তো যারাকে ভালোবাসি। তাই নাকি? চলো আজকেই আমি যারাকে বলে ওদের বাসায় বিয়ের কথা বলি। না না, এখন না, আগে ওকে একটা শিক্ষা দিতে হবে মানুষের মন নিয়ে খেলা করার, আর এত অহংকার কই পায় তারপর। তাহলে তাই করো, তুমি যা ভালো বুঝো। বাসায় কি বলবা? কিছু তো একটা বলতে হবে। আচ্ছা শোনো, একটা প্ল্যান। তারপর প্ল্যানটা বললাম, তাহলে সব ঠিক করে দেব। কি প্ল্যান আস্তে আস্তে সব জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সব ঠিক আছে, তবে এতে তো অনেকেই কষ্ট পাবে। আরে বাসার লোকজনকে আমি মানিয়ে নেব, তুমি খালি অভিনয়টা করতে দেখো। আচ্ছা ঠিক আছে, এবার চলো কিছু শপিং করতে হবে। আচ্ছা দাঁড়াও, কলিং বেল চাপ দিলাম। বাহির থেকে আব্দুর রহিম চাচা আসলো। আমি বললাম যারাকে একটু আমার কেবিনে আসতে বলেন। জি স্যার। আরে চাচা, আমি আপনার ছেলের মতো, আমাকে স্যার বলতে হবে না, কেমন? আচ্ছা বাবা। চাচা চলে গেল। ভিতরে আসতে পারি স্যার? জি আসুন। স্যার, আমাকে ডেকেছেন? জি আপনাকে ডেকেছি, আপনাকে একটু আমাদের সাথে শপিংয়ে যেতে হবে। আপনি কি যেতে পারবেন যদি আপনার কোনো আপত্তি না থাকে? শপিংয়ে মানে? আসলে স্যার, আরে বিয়ের শপিং। যারার মুখটা কেমন জানি মলিন হয়ে গেল। আহারে। বিয়ের শপিং মানে? আপনার বিয়ে আগে তো আমরা অফিসের কেউ শুনিনি। আরে আপনি তো মানে করছেন কেন? বিয়ে মানে বিয়ে, আমার আর নাহিদার। আর আমি এমডি পদ নেওয়ার পর বিয়ে করব, এটাই বাসার সবাই জানে, বুঝলে? বিয়ের শপিং করতে যাবেন, আমাকে কেন নেবেন স্যার? আরে তুমি বুঝো না, মেয়েদের শপিং আমরা একা একা করতে পারবো না, তাই তোমাকে সাথে নেওয়া। ঠিক আছে ম্যাম, আমি যাব। দেখলাম যারার চোখে পানি। আমার যে হাসি পাচ্ছে দেখ কেমন লাগে। তারপর আমরা 3 জন মিলে শপিংয়ে গেলাম। এই নাহিদা, শোন না, ওর কী কালার পছন্দ? সে বেনারসি নে, কেমন? নাহিদা একটু অন্যদিকে গেল, আমি আর যারা অন্য জায়গায়। অভিনন্দন স্যার। আসলে স্যার। কিসের জন্য? কেন স্যার, বিয়ের জন্য। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখলাম যারা একটু কাঁদো কাঁদো ভাব। তারপর সবাই মিলে কিছু কেনাকাটা করে বাসায় আসলাম। রাতে সবার সাথে অনেক মজা হলো। সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে গেলাম। যারাকে আমার চেম্বারে ডেকে পাঠালাম। আসবো স্যার? জি আসুন।
আমাদেরকে আজ দুপুরের ভিতরে সিলেটে যেতে হবে। কেন স্যার? আসলে সিলেটে অফিসে কিছু ঝামেলা হয়েছে, অর্থ নিয়ে অনেক টাকা লোকসান দেখাচ্ছে, তাই আমাদেরকে আজই বেরোতে হবে। আপনি এখন বাসায় যান, আপনার যা যা প্রয়োজনীয় তা নিয়ে দুপুরের ভিতরে অফিসে চলে আসুন। স্যার, আমরা কি একাই যাচ্ছি, না আমাদের সাথে আর কেউ যাবে? না, আমি আর আপনি আর কেউ না, আর নাহিদা এই অফিসে থাকবে। সবাই গেলে অফিস কেমনে চলবে? আর হ্যাঁ, আমরা কার গাড়ি নিয়ে যাব? ঠিক আছে স্যার, এবার দেখবি সারা কি জিনিস। কিছু বললে মিস যারা? না স্যার, কিছু না। আচ্ছা, আমি আসি। তারপর দুপুরের পর আমরা রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমরা এখনও সিলেটে যেতে পারিনি। সন্ধ্যা হয়ে আসলো, এখন আমরা রাঙ্গামাটি আছি। হঠাৎ করে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেল। আমি এই গাড়ি থেকে নামতেই তো অবাক, 4টা চাকায় পেরেক বসানো। আশেপাশে খেয়াল করে দেখলাম জায়গাটা মনে হচ্ছে সুবিধার না। গড়িতে চেয়ে দেখি রাত 9টা বাজে। আশেপাশে তো কোনো দোকান না, বাড়ি দেখতে পাচ্ছি না। স্যার, কোনো সমস্যা হয়েছে? আমরা মনে হয় এখন বিপদে পড়তে পারি। আমাদের গাড়ির চাকা পেরেক বসানো। কি বলেন স্যার? এই জায়গা তো খুব খারাপ। চলেন সামনের দিকে কিছু পাওয়া যায় নাকি? মিস যারা, আপনি দাঁড়ান, আমি একটু সামনে থেকে দেখে আসি ওই বাগানে কি এটা। আমি হাঁটা শুরু করতে কিছু লোক দেখি রাস্তার পাশে বসে টাস খেলতেছে। আচ্ছা ভাই, সামনে কি কোনো গ্যারেজ আছে? কেন ভাই, কি হয়েছে? আসলে আমাদের গাড়ির 4টা চাকায় পেরেক বসে গেছে। আপাতত পেরেক বের করে লিক সারতে পারলেই আমরা যেতে পারবো। ঠিক আছে, চলেন, সামনে আমাদের গ্রাম, ওইখানে গেলেই কিছু একটা সমাধান পাওয়া যাবে। আর রাত বেশি হলে সমস্যা হতে পারে। তাদের কথা শুনে একটু স্বস্তি পেলাম। তারপর তাদেরকে নিয়ে গাড়ির কাছে গেলাম। আমি বললাম গাড়ি এখানেই থাক, কারণ গাড়ি এখন ঠেলে নেওয়া যাবে না, একটু সাইড করুন, সকালে ঠিক করব। তারা বলল ঠিক আছে, আপনারা সামনের গ্রামে যান, আমরা না হয় এখানেই আছি। আমি তাদেরকে 2000 টাকা দিয়ে বললাম এটা আপনারা রাখেন। তারা না বলল। আমি জোর করে দিলাম। তারপর আমরা দুজনে হাঁটা শুরু করলাম। একটু সামনে যেতেই দেখলাম কয়েকটা বাড়ি। মনে হচ্ছে রাতের বেলা তো তেমন কিছু বোঝা যাচ্ছে না, হয়তো থাকা যাবে রাতের বেলা। সামনে যেতে দেখি কয়েকজন বেরিয়ে আসলো মেয়ে। তারা বলল, আপনারা কেডা? আসলে আমরা একটা বিপদে পড়েছি, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই রাতটা আপনাদের এখানে থাকার জন্য এসেছি। আপনারা কি বিবাহিত? মানে? আমরা একটা বিপদে পড়েছি আর আপনারা বিয়ে লাগাচ্ছেন? মানে আপনারা কি স্বামী স্ত্রী? না, আমরা স্বামী স্ত্রী না, আমি ওর বস। আমরা একটা কাজে সিলেটে যাচ্ছি। রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই আপনাদের এখানে আসা। এই তাহলে তোরা আমাদের মোরুলকে ডাকতো। কেন আপনাদের মোরুলকে ডাকবেন? আমরা কি করেছি? আমগো মোরুল আসলেই বুঝতে পারবা। তারপর তাদের মোরুল আসলো। আসার পর সব শুনলো। তারপর তাদের মোরুল যা বললো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা কই থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। আমি একটু টায়ার্ড, তাই যারা উত্তর দিল, অফিসের কাজে আমরা সিলেটে যাচ্ছি। রাস্তায় গাড়ি নষ্ট হওয়ার কারণে আপনাদের এখানে আসা, না হলে এতক্ষণে সিলেটে থাকতাম। বুঝেছি আপনাদের কথা, তবে অনেক কথাই তো শুনলাম, তবে এখন আমি যা বলবো তাই শুনতে হবে। মানে কি বলতে চান? এখন আপনি? তোমাদের দুজনের বিয়ে দেব। কি আপনাদের মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের মাথা ঠিক আছে। আমাদের এই গ্রামের রীতি, বিবাহের বয়স হলে বিয়ে দেই আমরা। এখানে আমার কথার ওপর কেউ কথা বলতে পারে না। দাঁড়ান, আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। আর এখানে পুলিশ কই থেকে আসবে? আমি যা বলবো তাই হবে। ওই ওদের বিয়েটা করে দে, কাজীকে ডাক। দেখলাম যারা কোনো কথা বললো না। তারপর আমাদের বিয়েটা পড়িয়ে দিল, আমাদেরকে একটা গড়ে রেখে দিল। দেখলাম গোটা খুব একটা ভালো মনে হলো না। আমি এই বিয়ে মানি না। কেন? বিয়ে তো একবারই হয়। আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আপনি। বললি হলো, তোমার মতো মেয়েকে আমি করব বিয়ে? মাথা ঠিক আছে তো? আপনি কাটে ঘুমান, আমি নিচে ঘুমালাম। আপনি আমার স্বামী, আমরা একসাথে ঘুমাবো। না বললাম না। খবরদার, আমাদের ব্যাপারে অফিসের কেউ যেন না জানে। মনে থাকে যেন, জানলে ওই দিনে ডিভোর্স পেয়ে যাবা। তারপর বাসায় ফোন দিয়ে সব কিছু খুলে পড়লাম। বাসার লোকজন সকাল না হতেই হাজির হলো। যারার বাসা থেকে ওর বাবা এসেছে, ওরা সবাই শুনলো। তারপর তারা সবাই মিলে বিয়ে মেনে নিল। তারপর আমরা সবাই মিলে ঢাকা ব্যাক করলাম। যারা আমাদের সাথে আমাদের বাসায় আসলো। সারাদিন অনেক দখল গেল, অফিসের কাজটা ঠিক মতো করা হলো না। কি ব্যাপার, ভালোই তো হলো বিয়েটা হয়ে। যাক, আমার রাস্তা এখন পরিষ্কার। তা তো হবেই। ঠিক আছে, তোর বিয়েটা যেন আমার মতো যেন না হয়। আচ্ছা বেশ, বাসায় যা, নতুন বউ আছে।
দেখো অফিসের কেউ যেন না জানে, কেমন? তারপর রাতে বাসায় এসে দেখি যারা আমার রুমে। কি ব্যাপার, আপনি এখানে? না হলে কোথায় থাকবো আমি? হুম হুম। কেন, অন্য রুমে থাকবা? আচ্ছা যাচ্ছি। না না, দাঁড়াও, তুমি কাটে থাকো আর আমি সোফায়। আর আমাদের এই সব কিছুর বাইরে যেন না যায়, বলে দিলাম। বলি আমি সোফায় শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় খুব সহজে ঘুম ধরে গেল। সকালবেলা যারা ডাকে ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, এত ডাকাডাকি কিসের? নিচে মা বাবা ডাকতেছে নাস্তা করার জন্য। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম। বাইরে এসে দেখি মা বসে আছে। আমি সব দেখেছি কি হয়েছে, তো বৌমাকে মেনে নিসনি কেন? মা, ও আমাকে কলেজ লাইফ থেকে অত্যাচার করে আসছে, তাকে কি খুব সহজে ক্ষমা করা যায়? যারা তার ভুল বুঝতে পেরেছে, আশা করি তাকে মেনে নিবে। মা নিচে গেল। আমি নিচে এসে দেখি ফুফি এসেছে। কি ব্যাপার ফুফি, তুমি? দেখতে এলাম বৌমা কেমন। দেখো দেখো, ভালো করে দেখো। আমার সময় নেই, আমি অফিসে গেলাম। আব্বু বলল। নাহিদ, কি জানি শুনতেছি। যাই করো, আগামী মাসে তোমাদের বিয়ে ধুমধাম করে আয়োজন করব আমরা। তোমার মত যাই থাক না কেন। আসলে আব্বু আব্বু আর বলতে দিল না, বলল। মানুষ তো ভুল করে, তার তো ক্ষমা আছে। আচ্ছা পাঠকরা, আপনারাই বলেন কেমনে ক্ষমা করি? যদি তুমি বৌমাকে মেনে না নাও, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি আর কিছু না বলে নাস্তা করে অফিসে আসলাম। দেখি যারা অফিসে আসছে, আমি তেমন কোনো কথা বললাম না। বিকালবেলা অফিস থেকে বের হতে দেখি আমার একটা বন্ধু আশিক, বিদেশে পড়ার সময় পরিচয় আপনাদেরকে তো বলাই হয়নি। তবে আশিক একটু ড্রিঙ্ক করে বেশি, বাবা কোটিপতি, যেমন আমি। কিরে দোস্ত, তুই এখানে? অনেক দিন পর দেখা। বিদেশ থেকে এসে তো তোরা কোনো পাত্তাই নাই, ফোন দিলে ফোন বন্ধ দেখায়। আরে, তোর তো কোনো খবরই নেই। আমার ফোনটা হারিয়ে যাওয়ার জন্য তোর সাথে আর যোগাযোগ করতে পারিনি। আমি এসেছি সামনে একটা অফিসে, একটা কাজের ডিল বাকি ছিল, এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই। আচ্ছা বেশ, তাহলে তো পার্টি হবে নাকি? আরে, পার্টি তো সবসময়ই হবে, চল তাহলে। আমি কিন্তু ড্রিঙ্ক করতে পারবো না, আগেই বলে দিলাম। আমি অন্য কিছু খাবো। আচ্ছা চল। তারপর দুজনে মিলে চলে আসলাম নাইট ক্লাবে। রাস্তায় জ্যাম থাকার কারণে আসতে একটু দেরি হয়ে গেল। আড্ডা দিতে দিতে কখন যে রাত 11টা বেজে গেছে টেরই পায়নি। আজ তোকে একটু খেতেই হবে। না বন্ধু, আমি তো তোকে বললাম যে আমি খেতে পারবো না। না, একটু খা। জোর করে আমাকে খাইয়ে দিল। তারপর আমি বোতল নিয়ে একেবারে খেয়ে নিলাম। খাওয়ার পর তো মাতলামি বেড়ে গেল। কোনো মতো নিজেকে কন্ট্রোল করে আশিকের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। ফোন বের করে দেখি 30টারও বেশি মিস কল। আজ আমি শেষ। বাসায় এসে কলিং বেল বাসাতেই কে জানি দরজা খুলে দিল। দেখি যারা। কি ব্যাপার, আপনি ঘুমাননি? না, আপনাকে ছাড়া কেমনে ঘুমাবো? কি বললেন আপনি? না আসলে আপনি এখনও ডিনার করেননি, তাই আর কি। কে এসেছি? এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বলতে শুরু করলাম। কি ভেবেছেন আম্মু আব্বুকে হাত করলে আমার মন পাবেন? আমি যদি আপনাকে আমার মন না দিই? আর তুমি খেয়ে যে আমার থেকে তোমাকে ওনারা বেশি ভালোবাসে। আপনি নেশা করে এসেছেন? হ্যাঁ, আমি নেশা করব, তাতে আপনার কি? ভিতরে চলুন, বাবা মা জানতে পারলে খুব কষ্ট পাবে। তারপর যারা আমাকে জোর করে ঘরে নিয়ে গেল, কাঠের উপর শুয়ে দিল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, নেশার মাথায় যারাকে জড়িয়ে ধরলাম। আর কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি যারা গোসল করে বের হচ্ছে, আর আমার গায়ে কাপড় নেই। এই, আমার কাপড় কই? আর আপনি গোসল করছেন কেন? আমি কি বলবো? রাতে যা করেছেন তার জন্য কি গোসল না করে থাকা যায়? আমি আবার কি করলাম শুনি? হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে এমডি? তারপর ওর সাথে আর কথা না বলে নিচে চলে আসলাম। যারাকে বললাম সরি, আমি আসলে বুঝতে পারিনি। কিসের জন্য সরি? একটা মেয়ে বিয়ের পর আর কি চাই বলুন? স্বামীর ভালোবাসা। আপনার কাছে আমি স্বামী? বাহ, ভালোই বললেন। নাস্তা করে অফিসে চলে আসলাম। রাস্তায় একটা রোড অ্যাক্সিডেন্ট হলো আমার আর কিছু মনে নেই। আমি যখন চোখ খুলি দেখি একটা বাসা। কে জানি আমার পাশে এসে বসলো। দেখলাম একটা মেয়ে, আর বলল, আপনি কোমায় ছিলেন 6 বছর ধরে। কি বললেন আপনি? আপনি 6 বছর ধরে কোমায় ছিলেন। তারপর মেয়েটি আমার সব কোলে পারলো। আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় আমাকে তারা রাস্তা থেকে তুলে এনে তাদের বাসায় রেখে চিকিৎসা করিয়েছে। কি করে যে আপনার ঋণ আমি শোধ করব? থাক, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি সুস্থ হয়েছেন, এটাই অনেক। তারপর আমি বাসাটা ঘুরে দেখলাম ভালো করে। একটু পরে একটা লোক আসলো। আরে, আপনার তাহলে জ্ঞান ফিরেছে?
আমি আর আমার স্ত্রী এই বাসায় একাই থাকি। আপনাদের এই ঋণ আমি কেমনে শোধ করবো বলেন? আচ্ছা, আপনি কি করেন? এই ছোট্ট একটা কাজ করি। আচ্ছা, আপনি আর আপা কালকে এই ঠিকানায় আসবেন। আর আমি কি আমার বাসায় যেতে পারি? অবশ্যই, কেন না। আপনার ফোনটি একটু দেন, বাসায় একটু কথা বলি। তারপর বাবাকে ফোন দিতেই বাবা অবাক। সাথে সাথে বাবা মা এসে হাজির। আমাকে দেখে বাবা মা কান্না করে জড়িয়ে ধরল। তারপর আমি লোকটিকে বললাম, কাল থেকে আপনি এই অফিসে জয়েন করবেন। আপনার বেতন 40,000 টাকা মাসে। আপনার জন্য একটা ফ্ল্যাট দেওয়া হবে অফিস থেকে। লোকটি আমাকে ধরে কান্না করে দিল আর বলল, আমাদের এত কিছু চাই না, শুধু ডাল ভাত হলেই হবে। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম বাসায়। কলিং বেল বাজাতেই একটা পিচ্ছি মেয়ে দরজা খুলে দিল। টিটুন, কে এনে? এই হচ্ছে তোমার আব্বু। বাবা, তোমার মেয়ে জান্নাত। তখন আমি তাকে জড়িয়ে ধরলাম। তোমার আম্মু কোথায়? আম্মু তো রুমে। আমি তখন রুমে চলে আসলাম। আসতে দেখি যারা রুম থেকে বের হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? এটা তো আমার রুম না যে থাকবো এখানে। তাহলে কোথায় থাকবেন আপনি? গেস্ট রুমে। আপনি আর আপনার মেয়ে থাকবেন ওই রুমে। আমি আর কিছু না বলে যারাকে জড়িয়ে ধরলাম। তারপর যারা আর কিছু বলল না, শুধু কান্না করে যাচ্ছে। আমি যারাকে অনেক কষ্ট দিয়েছি আর না। তারপর রাতের বেলা খাবার খেয়ে রুমে গেলাম। একটু পর জান্নাত আসলো। বাবা, আমি তোমার সাথে ঘুমাবো। আচ্ছা, ঘুমাও। তারপর আমি জান্নাতকে ঘুমিয়ে দিলাম। ঘুমানোর পর জান্নাতকে মা এসে তার রুমে নিয়ে গেল। আমি কাঠে বসে আছি আর যারা শাড়ি পরতেছে। আমি যারার কাছে এসে যারাকে জড়িয়ে ধরলাম। যারা কেমন জানি করে উঠলো। তারপর আর কি, যা হয় ইতিহাস। মানে আমরা ভালোবাসার সাগরে ডুব দিলাম। তারপর আমাদের ভালোবাসা আবার নতুন করে পূর্ণতা পেল। এভাবেই আমাদের সাথে থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা এভাবে দুজন দুজনকে ভালোবাসতে পারি।